হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? ফেসবুক এবং ওয়েবসাইট থেকে যারা যুক্ত হইছো, বৃত্ত অধ্যায়ের 8 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? পড়াশোনা কেমন চলতেছে বলো? বৃত্ত অধ্যায়ের 8 নম্বর লেকচারে সবাইকে সুস্বাগতম। সবাই কেমন আছো? পড়াশোনা কেমন আছে বলো? ওকে, ওয়ালাইকুম আসসালাম আরিফুল। ভালো আছি, তুমি কেমন আছো? আদিত্য, ফাতিহা, শাহেদ, আমি ভালো আছি। রৌনক, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? ওকে, আজকে আমাদের বৃত্ত অধ্যায়ের 8 নম্বর লেকচার। প্রথম 7টা ক্লাস করে আসছো কে কে বলো? বলো বলো বলো, প্রথম 7টা ক্লাস করে আসছো কে কে? আচ্ছা, এখানে এরকম কয়জন আছো যে আমাদের সাইকেল একে একদম শুরু থেকে যুক্ত আছো এবং ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ, সরল রেখাও শেষ এবং বৃত্তও প্রথম 7টা ক্লাস করে ফেলছো? বলো, প্রথম থেকে যুক্ত আছো, ম্যাট্রিক্স নির্ণায়কও কমপ্লিট, সরল রেখাও কমপ্লিট, বৃত্ত অধ্যায়েরও 7টা ক্লাস কমপ্লিট। অনেক মানুষ, ভেরি গুড। তোমাদের কি এখন একটা কনফিডেন্স ফিল হচ্ছে না যে কলেজের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় কোপায় দিব? হ্যাঁ, কার কার এই ফিলটা হচ্ছে? দেখো, আমাদের কিন্তু সবগুলা অধ্যায়েরই আর্কাইভ ক্লাস আপলোড করা আছে ওয়েবসাইটে। যদি সেকেন্ড পেপারের কোনো অধ্যায় ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় থাকে, আর্কাইভ দেখে কমপ্লিট করে ফেলো। আর্কাইভে 26 ব্যাচের ক্লাসগুলো দেওয়া আছে একাডেমিক সাইকেলের। তো ওই ক্লাসগুলো মোর দেন এনাফ। ওই ক্লাসগুলো করেও যদি কলেজের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা অ্যাটেন্ড করো, দেখবে একদম কোপ দিয়ে চলে আসছো। ওকে, তো যাদের কলেজের সিলেবাস মিলবে না, তোমাদেরও কিন্তু টেনশন করার কোনো কারণ নাই। সবগুলা সাইকেলেই আর্কাইভ ক্লাস আপলোড করা আছে। তুমি তোমার কলেজে যেই যেই অধ্যায়গুলো আছে ফার্স্ট সেমিস্টার পরীক্ষায়, ওই ওই অধ্যায়গুলো আর্কাইভ থেকে কমপ্লিট করে যাও। আর্কাইভ ক্লাসগুলো করলে নতুন করে লাইভ ক্লাস না করলেও চলবে। যখন লাইভ ক্লাস হবে তখন খালি উইকলি এক্সাম এবং মেগা এক্সামগুলো অ্যাটেন্ড করবা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো চলো আমরা আজকে ক্লাস শুরু করি। তো আমি ধরে নিচ্ছি যারা আজকে ক্লাসটা করতে আসছো সবাই গত ক্লাস পর্যন্ত মানে প্রথম 7টা ক্লাস কমপ্লিট করে আসছো। 7 নম্বর লেকচারে আমরা এই টাইপটা পড়ছিলাম, তোমাদের মনে আছে? বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ মনে আছে কার কার? বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তে দুইটা স্পর্শক আঁকা যায়। বহিস্থ বিন্দুটা দিয়ে দিবে, আমরা রেখার ঢাল ধরে নিব এম। তাইলে সরল রেখার সমীকরণ y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1। জাস্ট m এর দুইটা মান আসবে, m এর দুইটা মান বের করতে পারলেই কাজ শেষ। মনে আছে? বলো, একটা ম্যাথ করে দিছিলাম, এই যে একটা ম্যাথ করে দিছিলাম যে এটা সলভ করলে m এর মান আসবে দুইটা, একটা +1/2, একটা -1/2। তারপরে এই ম্যাথটা হাউস ওয়াইফ দিছিলাম, এটা কে কে পারছিলা বলো? এই টাইপটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই টাইপটা 1 2 3 4 5 6 7 7 স্টার। এটা কে কে করছিলা? পারছো? অবশ্যই পারা উচিত। যদি না পেরে থাকো, অ্যান্সার লিখে দিছি, ট্রাই করবা, নিজে ট্রাই করবা। তারপরে না পারলে যখন দীপিত ভাইয়া প্রবলেম সলভিং ক্লাস নিবে ওখানে সলভ করে নিবা। তাও না পাইলে ডিসকাশন গ্রুপে পোস্ট দিবা। এইটা 7 স্টার টপিক। এই যে অ্যান্সারগুলো লিখে দিয়েছিলাম। y মাইনাস y1, এখানে দেখো x1 y1 হচ্ছে এই যে এই দুটো বিন্দু, x1 y1, এই সরি এই বিন্দুটা ভুজ হচ্ছে x1, কোটে হচ্ছে y1। y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1। জাস্ট m এর দুইটা মান বের করতে হবে। এই যে m এর দুইটা মান আসবে, একটা 3/4, একটা -4/3। তারপর বসায় দিলেই কাজ শেষ। এই সিমিলার টাইপটা আজকে ক্লাসে আরো দুইটা হাউস ওয়াইফ দিয়ে শুরু হবে। সেম টাইপটা দেখো, প্রশ্নে কি বলবে? বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ। তো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তে স্পর্শক আঁকা যায় দুইটা, এম এর মান আসবে দুইটা। তারপরে এম এর দুইটা মান বসায় দিলে দুইটা সমীকরণ পাবো। তো আজকে ক্লাসের শুরুতে এই টাইপটাই দেওয়া আছে। বলো, এটা কি করে দেওয়ার দরকার আছে? তোমরা বলো, নাকি উত্তর লিখে দিলেই হবে? হাউস ওয়াইফ দেখো, বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের সমীকরণ চাইছে। আগে আমাকে বলো, এই বিন্দুটা যে বৃত্তের বহিস্থ কেমনে বুঝবো বলো?
ধরো প্রশ্নে কোথাও বলে দেয় নাই যে বিন্দুটা কিন্তু বৃত্তের বহিস্থ, বলে দেয় নাই, কিন্তু তুমি কেমনে বুঝবা বলো? যারা আগের ক্লাসগুলো করছো, একটা বিন্দু বৃত্তের বহিস্থ কেমনে বুঝবা? বিন্দুটা দিয়ে বৃত্তের সমীকরণের বাম পক্ষকে সিদ্ধ করবা, এক্স এর জায়গায় বসাবা বিন্দুটার ভুজ, ওয়াই এর জায়গায় বিন্দুটার কোটি, দেখবা গ্রেটার দেন জিরো আসবে। গ্রেটার দেন জিরো আসলে বহিস্থ। বুঝতে পেরেছো? তাহলে সমীকরণটা কি লিখবা? তুমি মনে মনে চিন্তা করো, মনে মনে আমি একটু লিখে দিই। মনে মনে চিন্তা করো যে এই বিন্দু হচ্ছে x1, y1, x1, y1। তাহলে এই বিন্দুগামী স্পর্শকের সমীকরণটা হবে কি? y মাইনাস y1, y মাইনাস 4 সমান ঢাল ধরলাম m, m ইন্টু x মাইনাস x1, x মাইনাসে প্লাস 5। জাস্ট m এর মান বের করতে পারলেই কাজ শেষ। তো m এর মান কেমনে বের করব? বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। এই ইকুয়েশনটা থেকেই ধরো আমি একটু করে দিই, ওয়েট, আগে বলো তো এটা কেন্দ্র, একটু লিখে দিই। এই বলো এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? বলো এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? কেন্দ্র x এর সহগকে -2 দিয়ে ভাগ করলে মাইনাস মাইনাসে +1, -4 কে -2 দিয়ে ভাগ করলে মাইনাস মাইনাসে +2, এবং ব্যাসার্ধ কত বলো? একটু লিখে দেই প্রথম স্টেপটা। রুট ওভার অফ 1 কে স্কয়ার করলে 1 প্লাস 2 কে স্কয়ার করলে 4 -1, তাহলে 4 কে রুট করলে 2, ব্যাসার্ধ 2 একক, ব্যাসার্ধ 2 একক। এটা তো একদম মনে মনে, কেন্দ্র ব্যাসার্ধ একদম মনে মনে করে ফেলা যায়। তো এখন খেয়াল করে দেখো কন্ডিশনটা কি এম এর মান বের করার। ধরে নিলাম রেখাটার ঢাল বা স্পর্শকের ঢাল এম। কন্ডিশন কি? কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। তো এই রেখার সমীকরণটাকে প্রথমে কি বানাইতে হবে? যে এই ফরম্যাট, মনে মনে চিন্তা করো, এই ফরম্যাট আদর্শ সমীকরণ ax + by + c = 0, সরল রেখার আদর্শ সমীকরণ, এই ফরম্যাটে নিতে হবে। কিভাবে নিব দেখো, y - 4 সমান mx + 5m। এটাকে মনে মনে ওই পাশে নিয়ে যাই, mx, xটা প্রথমে থাকবে, তারপরে y -y, তারপর 5m - 4টা ওই পাশে গিয়ে হয়ে যাবে +4, 5m + 4। এই দেখো এই ফরম্যাট বানাইলাম। দেখো এই যে এই ফরম্যাটটা বানাইছি, প্রথমে কি আছে? প্রথমে আছে x, তারপরে y, তারপরে বাকি পুরাটা কিন্তু ধ্রুবক। এই যে c, এই পুরাটা 5m + 4, এই পুরাটা কিন্তু ধ্রুবক। তাহলে এইবার কন্ডিশন কি? ধরো এটা 1 নং রেখা। এবার প্রশ্ন মতে যেহেতু এই বিন্দু থেকে এই রেখাটা এই বৃত্তের উপর স্পর্শক, তাইলে অবশ্যই বৃত্তের কেন্দ্র থেকে, এই যে বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। বুঝতে পেরেছো? আমি একটা লাইন লিখে দিচ্ছি। আর প্রশ্ন মতে বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? এই দেখো কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব কার সমান? ইকুয়াল টু কার সমান? ব্যাসার্ধের সমান। তো লিখো কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, নিচে কি হবে? নিচে হবে রুট ওভার অফ x এর সহগ স্কয়ার, x এর সহগ m, m কে স্কয়ার করলে m স্কয়ার, প্লাস y এর সহগ স্কয়ার, y এর সহগ -1 কে স্কয়ার করলে +1 হবে। আর উপরে কি হবে? উপরে হবে এই কেন্দ্র দিয়ে এই রেখার বাম পক্ষকে সিদ্ধ করব। মানে x এর জায়গায় বসাবো 1, y এর জায়গায় বসাবো 2। চলো বসাই। x এর জায়গায় যদি 1 বসাই তাহলে m, এটা m, মাইনাস y এর জায়গায় বসবে 2, প্লাস 5m + 4, প্লাস 5m + 4 যেমনি সেমনি থাকবে, এখানে তো কোনো চেঞ্জ নাই। জাস্ট x এর জায়গায় বসবে এই কেন্দ্রের ভুজ, y এর জায়গায় বসবে কেন্দ্রের কোটি, শেষ। এইবার উভয় পক্ষকে বর্গ করে ক্যালকুলেশন দেখো, কাটাকাটি করে ফেলি। দেখো কাটাকাটি করি, 5m আর m যোগ করলে 6m, দেখো 5m এবং m যোগ করলে 6m, +4 - 2 মানে কত? +2, তাহলে 6m + 2। পরের লাইনে এটা লিখবা, কত আসবে? 6m + 2, 6m + 2। এই বাকিটা কি আর করে দিতে হবে বলো? এইবার উভয় পক্ষকে স্কয়ার করবা, উভয় পক্ষকে স্কয়ার করে দিবা। স্কয়ার করে দিলে এটা হয়ে যাবে 6m + 2 হোল স্কয়ার, এখানে রুট ওভার চলে যাবে, এটা হয়ে যাবে 4। তারপর আর গুণন করবা, আর গুণন করে এক কাটাকাটি করবা, অথবা এক পাশে করবা, এক পাশে করে সমীকরণ সমাধান করবা। জাস্ট ক্যালকুলেটর দিয়ে সমাধান করলেই হবে। যেহেতু দ্বিঘাত সমীকরণ আসবে, মান আসবে দুইটা। এই যে ভেরি গুড, m এর মান আসবে 0, -3/4। সবাই পারছো বলো তো? সবাই কমেন্টে বলে দিচ্ছে উত্তর। m এর মান হবে 0, -3/4। সবার এগুলো আসছে? দেখো সবাই দেখছো কত ভালো, সবাই ভেরি গুড। 0, -3/4। দেখো এই যে
এম এর দুইটা মান চলে আসছে। তো এইবার এম এর দুইটা মান তুমি এখানে বসাই দাও, অথবা এখানে যে কোনো এক জায়গায় বসালেই হইলো। এখানে বসানোই তো ইজি, এইভাবে রাইখা দিলেই হবে। এই ম্যাথগুলো এখানে এইভাবে রাইখা দিলেই হবে, কোনো অসুবিধা নাই। যে এম এর দুইটা মান এখানে বসাই দিবা, একটা অ্যান্সার হবে এটা 0 হয়ে যাবে, পুরোটা বাদ। একটা অ্যান্সার হবে y-4 সমান 0, আর একটা হবে y-4 সমান এম এর জায়গায় বসবে -3/4 ইন্টু x+5, শেষ। বুঝছো? এটাকে 1 নং ধরার দরকার নাই, তুমি এটাকে 1 নং ধরে রাখো যে আমি উত্তরটা এখানে বসাই দেবো, এখানে বসানো তো ইজি। বলো তো কে কে বুঝছো এই ম্যাথটা, একটু বলো। এই ক্যালকুলেশনটা সবাই পারবা। উভয় পক্ষকে বর্গ করবা, এটা হয়ে যাবে 6m + 2 হোল স্কয়ার, এখানে রুট ওভার চলে যাবে, এটা হয়ে যাবে 4। তারপর আর গুণন, আর এটাকে a + b হোল স্কয়ারের সূত্র ফেলে দিবা। তারপর এক পাশে এনে জাস্ট মিডল ফ্যাক্টর, অথবা জাস্ট ক্যালকুলেটর দিয়ে সমীকরণ সমাধান করলে হয়ে যাবে, দুইটা মান চলে আসবে। বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই চারটা কিন্তু 7 স্টার। এই যে আরেকটা মেথ হাউস ওয়াইফ, এই বলো এই টাইপটা পরীক্ষায় আসলে এখন সবাই পারবা কিনা? এটা পরীক্ষায় আসবেই, লিখে রাখো। এটা হাউস ওয়াইফ না, লিখো যে এটা পরীক্ষায় আসবেই। বলো পারবা কিনা? এই টাইপটা পরীক্ষায় আসবেই, 1 2 3 4 5 6 7। বলো, আমি উত্তর লিখে দেবো নে, ক্লাস শেষ হওয়ার পরে আমি উত্তর লিখে দিব, জাস্ট এম এর দুইটা মান আসবে। তুমি ধরে নিবা যে নির্ণেয় স্পর্শকের ঢাল এম, যেহেতু স্পর্শকটা এই বিন্দুগামী, তাহলে সমীকরণ y-y1 সমান m × x - x1। জাস্ট এম এর দুইটা মান বের করতে হবে। কিভাবে বের করব? বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শক রেখার লম্ব দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধের সমান। একটাই কন্ডিশন, একটা রেখা কোন বৃত্তের স্পর্শক হওয়ার একটাই শর্ত। কি শর্ত? বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান। কার ব্যাসার্ধ? বৃত্তের ব্যাসার্ধের সমান। ঠিক আছে, ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছো। এইবার এই টপিকটার নাম লিখো স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের দৈর্ঘ্য, টপিকের নামটা লিখো, টপিকের নামটা লিখো, টপিকের নামটা লিখে ডান কমেন্ট করো। হ্যাঁ লিখছো? টপিকের নামটা লিখছো? ধরো এই যে একটা বৃত্ত, এই যে তার কেন্দ্র, এই যে একটা বহিস্থ বিন্দু, ধরো পি বিন্দু x1, y1। আগে বলো 9 10 একটা উপপাদ্য ছিল, কে কে জানো এটা, যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান, ধরো একটা পি একটা পিবি। এই উপপাদ্যটা কার কার মনে আছে? ভাই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটা স্পর্শক আঁকা যায়, ধরো একটা স্পর্শক পি এ আর একটা স্পর্শক পিবি। তো এই দুইটার দৈর্ঘ্য যে সমান, 9 10 একটা উপপাদ্য ছিল, কে কে জানো এটা? যারা জানো না এখন মনে রাখো, তাইলেই হবে। যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শক দুইটার দৈর্ঘ্য পরস্পর সমান। বলো কে কে জানো? সবার জানা উচিত, যারা জানো না এখন জেনে নেও, এটার প্রমাণ এখন শিখতে হবে না, খালি জেনে রাখো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শক দুইটার দৈর্ঘ্য পরস্পর সমান। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, ফাইন ফাইন ফাইন। এইবার পরীক্ষায় ম্যাথ কেমনে করব? লিখো, যা লেখা আছে লিখো। ধরো x1, y1 এটা হচ্ছে বৃত্তের একটা বহিস্থ বিন্দু। এই বহিস্থ বিন্দু থেকে এই যে বৃত্তের আদর্শ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0, এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বাইর করার সিস্টেমটা খুবই সহজ। ধরে নিলাম যে স্পর্শকের দৈর্ঘ্য ছোট হাতের ডি, এটা ইচ্ছা মতো ধরলেই হবে। তুমি তোমার ইচ্ছা মতো ধরো, ধরলাম যে দৈর্ঘ্যটা ছোট হাতের ডি। কেমনে বাইর করব? দেখো, রুট ওভার দিবা, রুট ওভার দিয়ে এই যে বৃত্তের সমীকরণের বাম পক্ষ, এই বৃত্তের সমীকরণের বাম পক্ষকে এই বিন্দু দিয়ে সিদ্ধ করে দিবা। দেখো রুট ওভার দিছি, রুট ওভার দিয়ে এই বৃত্তের সমীকরণের বাম পক্ষে খেয়াল করে দেখো, এক্স এর জায়গায় বসায় দিছি x1, ওয়াই এর জায়গায় বসায় দিছি y1। তার মানে জাস্ট এই বিন্দুটা দিয়ে এই বৃত্তের সমীকরণের বাম পক্ষকে সিদ্ধ করে দিছি। মনে থাকবে? একটু দেখো তো, এই সূত্রটা মনে রাখা খুবই ইজি। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বাইর করার সিস্টেম কি? রুট ওভার অফ বৃত্তের সমীকরণের বাম পক্ষকে
ওই বিন্দু দিয়ে সিদ্ধ করে দেব। এটা এমসিকিউতে আসবে, রিটেনে আসে না বললেই চলে। এটা বেশি সহজ। তবে অনেকে এটা ভুল করে, মনে রাখতে হবে এই সূত্রটা বসানোর সময় এই সমীকরণটা অবশ্যই আদর্শ আকৃতিতে নিতে হবে। বলো আদর্শ আকৃতি, আদর্শ ফরম্যাট বা আদর্শ আকৃতিতে নিতে হবে। আদর্শ আকৃতি মানে কি? এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ হইতে হবে 1। এখন আমাকে বলো, যদি প্রশ্নে এক্স স্কোয়ারের সামনেও 3 থাকে, ওয়াই স্কোয়ারের সামনেও 3 থাকে, শুরুতে কি করতে হবে বলো তো? ওই যে কেন্দ্র ব্যাসার্ধ বাইর করার সময় যে কাজটা করতাম, দেখো এই যে আমরা সূত্রটা শিখছি, এই সূত্রটা কিন্তু শুধুমাত্র আদর্শ ফরম্যাটের জন্য প্রযোজ্য। তো শুরুতে আগে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগকে 1 বানিয়ে নিতে হবে। এই জিনিসটাই অনেকে ভুল করে। এই যে প্রশ্নটা তোলো, প্রশ্নটা তুলে ডান কমেন্ট করো এবং আমাকে বলো শুরুতে কি করতে হবে। তোমাকে বলছে এই যে একটা বিন্দু, এই বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। এই টাইপটা বেশি সহজ, এই জন্য এমসিকিউতে আসে, আবার মাঝে মধ্যে সৃজনশীলের ক নাম্বারে আসে। 2 দিয়ে ভাগ করতে হবে। ভেরি গুড। দেখো এক্স স্কোয়ারের সামনেও 2 আছে, ওয়াই স্কোয়ারের সামনেও 2 আছে। তো সবার আগে আদর্শ আকৃতি বানাইতে হবে, মানে বৃত্তের সমীকরণে আদর্শ ফরম্যাট। 2 দিয়ে ভাগ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে x/2 প্লাস এটা 3y/2 প্লাস 1/2, 1/2। পুরা সমীকরণটাকে 2 দিয়ে ভাগ। এইবার লিখো সুতরাং স্পর্শকের দৈর্ঘ্য, ধরলাম ছোট হাতের ডি, তোমরা বাংলায় লিখো। আচ্ছা বাংলায় লিখে দিই, দাঁড়াও। সুতরাং স্পর্শকের দৈর্ঘ্য, একদম ইজি ম্যাথ। স্পর্শকের দৈর্ঘ্য কেমনে বের করবো? রুট ওভার দিব। রুট ওভার দিয়ে এই যে আদর্শ ফরম্যাটটা, এই সমীকরণের বাম পক্ষে এক্স এর জায়গায় বসাই দিব এই বিন্দুর ভুজ মানে 1, ওয়াই এর জায়গায় বসাই দেব কোটি অর্থাৎ -1। তো দেখো 1 এক্স এর জায়গায় যদি 1 বসাই, 1 কেস করলে 1ই হয়, প্লাস ওয়াই এর জায়গায় যদি -1 বসাই, -1 কে স্কোয়ার করলেও +1 হয়। এরপর x/2, এক্স এর জায়গায় 1 তাহলে -1/2, -1/2। ওয়াই এর জায়গায় -1 তাহলে এটা -3/2। দেখো ওয়াই এর জায়গায় -1 বসালে এটা -3/2 +1/2। এই বলো তো এটা কত আসছে? এত একক। এইটা ক্যালকুলেটরে বসে বলো তো কত আসে, বলো। একদম ইজি। একজন বলতেছে 1 চলে আসছে। 1/2 কাটা, 2 থেকে 3/2 কাটা গেলে 1/2, তো রুট করলে 1/√2। কি ব্যাপার, এই ক্যালকুলেশন না পারলে কেমনে হবে? হ্যাঁ, এই ক্যালকুলেশন কেমনে ভুল হয়? এই ক্যালকুলেশন ভুল গেলে তো হবে না। এই -1/2 +1/2 কাটা, একে 2, 2 থেকে 3/2 বিয়োগ করলে কত? 1/2, 1/2 কে রুট করলে 1/√2। এই জিনিস ভুল করলে তো সর্বনাশ বেটা। ওকে বলো, এই টাইপের ম্যাথ পারবা? ম্যাক্সিমাম এমসিকিউতে আসে। অনেকেই ভুল করবে কি জানো? এই কাজটা করবে না, ডিরেক্ট বসাই দিবে, ডিরেক্ট রুট ওভারের মধ্যে এটা বসাই দিবে। হবে না কিন্তু, মনে থাকবে এই আদর্শ ফরম্যাট। এখানে স্টার দিয়ে রাখো, এখানে স্টার দিয়ে লিখে রাখো। এটা অনেকেই ভুল করবে, আমি ভুল করব না। লিখে রাখো, অনেকেই ভুল করবে, আমি করব না। মানে আদর্শ আকৃতিতে নিতে হবে, আদর্শ আকৃতিতে নিতে হবে। ওকে ফাইন, ঠিক আছে। তার মানে খেয়াল করে দেখো, যখনই স্পর্শকের দৈর্ঘ্য এই টপিকটা দেখবা, এই টপিকটা দেখার পরই আদর্শ আকৃতি, বৃত্তের আদর্শ আকৃতি মানে কি? বৃত্তের আদর্শ আকৃতি মানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এই জিনিসটা চোখের মধ্যে ভাসবে কিনা বলো? যখনই স্পর্শকের দৈর্ঘ্য, যখনই দেখবা কোনো প্রশ্নে স্পর্শকের দৈর্ঘ্য এই কথাটা বলা আছে, তখনই তোমার মনের মধ্যে যেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0, মানে বৃত্তের আদর্শ সমীকরণটা চোখের মধ্যে ভেসে ওঠে। ঠিক আছে, আচ্ছা ফাইন। এইবার এই প্রশ্নটা তোলো, সবাই প্রশ্নটা তোলো। ভাইয়া এটা কি লাস্ট ক্লাস? না ভাইয়া, আরেকটা ক্লাস হবে এই সপ্তাহে, আরেকটা ক্লাস হবে বৃত্তের, বুধবারে। তাহলেই বৃত্ত কমপ্লিট। নেক্সট উইক থেকে আমি শুরু করব সাইকেল 2 এর সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি। তোমাদের কলেজে ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় দেখবা সবার কলেজেই
সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি আছে। তো আগামী সপ্তাহ থেকে আমরা সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি শুরু করে দেব সাইকেল 2-এ, এবং তোমাদের কলেজের পরীক্ষার আগেই দেখবা ওই অধ্যায় কমপ্লিট হয়ে গেছে। ওকে ফাইন। হ্যাঁ দেখো বলছে মূলবিন্দু হতে, মূলবিন্দু মানে 0,0, আমরা সবাই জানি এই 0,0 বিন্দু হতে 1,2 কেন্দ্র বিশিষ্ট বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে, বৃত্তটির সমীকরণ। এখন আমাকে তোমরা বলো, স্পর্শকের দৈর্ঘ্য দেওয়া আছে, বৃত্তের সমীকরণ বের করতে বলছে, তোমার মনের মধ্যে কোন সমীকরণটা ভাসবে বলো? x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার, এটা ভাসবে নাকি বৃত্তের সাধারণ সমীকরণ ভাসবে বলো? যখনই তুমি দেখবা প্রশ্নে দেওয়া আছে স্পর্শকের দৈর্ঘ্য, তোমার মনের মধ্যে বৃত্তের সাধারণ সমীকরণটা ভাসবে না? বলো মনে মনে, এটা লেখা লাগবে না, মনে মনে তুমি মনে মনে চিন্তা করো যে এই সমীকরণটা ভাসা উচিত কিনা। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, কারণ এখানে দেওয়া আছে স্পর্শকের দৈর্ঘ্য, তো এইটা ইউজ করতে হইলে এই সমীকরণটাই লাগবে। আচ্ছা এখন আমাকে তোমরা বলো, আমি যদি বৃত্তের সমীকরণ বের করতে চাই, এখানে কয়টা অজানা রাশি আছে বলো? g f c, g f c। এখন আমাকে বলো, বৃত্তের যেহেতু কেন্দ্র দেওয়া আছে, তাহলে আমি কি বলতে পারি -g সমান হচ্ছে 1 এবং -f সমান 2? বলো দেখো ম্যাথ কত সুন্দর ভাই। আমার দরকার হচ্ছে GFC, এগুলো মনে মনে, এগুলো কিচ্ছু লিখতে হবে না, GFC। তো কেন্দ্র মানে কি আমি তো জানি, মনে মনে কেন্দ্র হচ্ছে -g, -f, তাহলে -g এর মান যদি +1 হয়, g এর মান -1, -f এর মান যদি +2 হয়, তাহলে f এর মান -2। বলো এতটুকু জিনিস কে কে মনে মনে পারবা? ভাইয়া এই বৃত্তের 8 নম্বর ক্লাসে এসে এই জিনিসটা মনে মনে করতে পারা উচিত যে -g সমান যদি হয় +1, তাহলে g সমান -1, -f সমান যদি হয় +2, তাহলে f সমান -2। তাহলে এখন আমাকে বলো, আগে বলো এই ম্যাথটা যদি অ্যাডমিশন টেস্টে আসে, ডাইরেক্ট এই লাইনটাকে কে লিখতে পারবা যে ধরি নির্ণয় বৃত্তের সমীকরণ, সুতরাং লাগবে না, ডাইরেক্ট এই লাইনটাকে কে লিখতে পারবা যে x স্কয়ার প্লাস y স্কয়ার, g এর মান -1 তাহলে -2x, f এর মান -2 তাহলে -2 দুগুণে দেখো f এর মান -2, -2 দুগুণে 4y প্লাস c। দেখো শুধু c বাকি আছে। আগে বলো এই ম্যাথটা যদি অ্যাডমিশন টেস্টে আসে, ডাইরেক্ট এই লাইনটাকে কে লিখতে পারবা বলো তো? ভাইয়া বোর্ড পরীক্ষায় আসলে তুমি একটু বাংলা ভাষা লিখবা, যেভাবে লিখতেছি তুমি লিখবা এখানে -g সমান 1 -f সমান 2, বাট অ্যাডমিশন টেস্টে ডাইরেক্ট এটাকে কে লিখতে পারবা যে g এর মান বসায় দিছি -1 তাহলে -2x, f এর মান -2 তাহলে 2 দুগুণে -4y, শুধু c বাকি। এখন আমাকে বলো শুধু c বাইর করতে পারলেই কাজ শেষ। তো c কেমনে বের করবো? এই যে দেওয়া আছে স্পর্শকের দৈর্ঘ্য, দেখো মূল বিন্দু হতে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2 একক। তাহলে এবার লিখো প্রশ্ন মতে এই যে মূল বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত? √, মূল বিন্দু দিয়ে এই সমীকরণকে সিদ্ধ করো। তাহলে এটাও হবে 0, এটাও 0, এটাও 0, এটাও 0, x এর জায়গায়ও 0 বসাবো, y এর জায়গায়ও 0 বসাবো। তাহলে এইটা সমান, খেয়াল করে দেখো, এইটা সমান √c, এত বড় তো দরকার নাই, ছোট করে দিই, √c সমান হচ্ছে 2, তাইলে c সমান 4। এটা কে কে বুঝছো? অ্যাডমিশন টেস্টে এটা যদি এমসিকিউতে আসে, চিন্তা করো তো কে কে এটা মনে মনে ঠিক এটা দেখাইতে পারবা? কে কে এটা এমসিকিউতে মনে মনে দেখাইতে পারবা বলো? তাহলে উত্তর কি? ভাইয়া ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় মাঝে মধ্যে কি করে, এই ম্যাথগুলা যেগুলা বোর্ডে রিটেনে আসে সেটা ডিরেক্ট এমসিকিউতে তুলে দেয়, কারণ এগুলা আসলে মনে মনে মন কলা খেয়ে উত্তর দেখাই ফেলা যায়। তুমি যদি সামান্য একটু বুদ্ধিমান হও, খুব বেশি বুদ্ধিমান হওয়ার দরকার নেই, সামান্য একটু বুদ্ধিমান হলে এগুলা মনে মনে অ্যান্সার দেখাই ফেলা যায় যে জি এর মান এফ এর মান পেয়ে গেছি। আর এই ক্যালকুলেশনটা তো এই বয়সে, এত বয়স, তোমাদের বয়স কত? 17 না? ম্যাক্সিমামের বয়স তো 17 পারা উচিত। সি কেমনে আসছে দেখো, প্রশ্নে বলে দিছে মূল বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 2 একক। তাহলে আমরা কি জানি, মূল বিন্দু থেকে এই বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কেমনে বের করবো? √দিব, √দিয়ে এই বৃত্তের বাম পক্ষকে
এই বিন্দু দিয়ে সিদ্ধ করব, যে বিন্দু থেকে স্পর্শক আঁকতে বলছে সেই বিন্দু দিয়ে সিদ্ধ করব। তাহলে এক্স এর জায়গায় বসবে 0, ওয়াই এর জায়গায় 0, তাহলে এই সাইডটাই হয়ে যাবে 0। থাকবে শুধু রুট ওভারের মধ্যে সি, আর কেউ থাকবে না, সবাই সি কে ছেড়ে চলে যাবে, শুধু সি থাকবে। বুঝছো কে বলো? এই কথা বলো, দুষ্ট ছেলের দল, কথা বলো। সমীর বলছে আমার বয়স সুইট 16, ভেরি গুড। সবগুলা মিশা কথা কইতেছে, এনে যতগুলা আছে সবগুলা সার্টিফিকেটের বয়স কইতেছে। বাবা মা 1 বছর 2 বছর কমাই দিছে শিওর? এনে এরকম কেউ আছে যে বয়স 17 হয় নাই? সবগুলা বয়স 17, সবগুলা 1 বছর 2 বছর কমাই কইতেছে। ওকে, ঠিক আছে। এবার এই ম্যাথটা করতে হবে না, বাড়ির কাজ দেখো, এগুলা ওই 7 নম্বর ক্লাসেই করে ফেলছি। দেখো, একটা বৃত্তের কেন্দ্র দেওয়া, তোমাকে বলছে এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এই রেখাকে স্পর্শ করে, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বলো, একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, ওই বৃত্তের সমীকরণ বের করার জন্য কি লাগবে? ব্যাসার্ধ। প্রশ্ন তোলা লাগবে না, খালি দেখো, এগুলো আগের ক্লাসে করাই ফেলছি। ব্যাসার্ধ কি হবে? কি হবে? কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব। কে কে বুঝতেছো? দেখো, এগুলো কিন্তু গত ক্লাসে করে ফেলছি। একটা রেখা যদি কোনো একটা বৃত্তের স্পর্শক হয়, তাইলে বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্বই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাই বৃত্তের ব্যাসার্ধ কি হবে? দেখো, একটু লিখে দিই। নিচে রুট ওভার অফ এক্স এর সহগ স্কয়ার 2 কে স্কয়ার করলে 4 প্লাস ওয়াই এর সহগ স্কয়ার -1 কে স্কয়ার করলে +1। আর উপরে কি হবে? এই রেখার বাম পক্ষকে এই বিন্দু দিয়ে সিদ্ধ করব। তাহলে x এর জায়গায় বসবে 1, 2 1 এ 2, y এর জায়গায় বসবে -3, তাহলে মাইনাসে মাইনাসে +3 -4। দেখো, 5 থেকে 4 গেলে 1, নিচে √5, এই যে 1/√5। ব্যাসার্ধ এত একক। খেয়াল করে দেখো ভাইয়া, একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তোমার কাছে চাইছে সমীকরণ, শুধুমাত্র ব্যাসার্ধ দরকার, আর কিচ্ছু দরকার নাই। তো কোনো একটা রেখা কোনো একটা বৃত্তকে স্পর্শ করলে, গত ক্লাসে আমরা পড়ে ফেলছি, বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব, এটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং আচ্ছা লিখে এই একটা লাইন, নির্ণয় সমীকরণ x - 1 হোল স্কয়ার প্লাস y - a + 3 হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার, এটাকে স্কয়ার করলে 1/5। এরপর বাকিটা হাউস ওয়াইফ, সিম্পলিফাই করে দিবা সমীকরণটাকে। সমীকরণটাকে কি করে দিবা? সিম্পলিফাই করে সুন্দর বানাই দিবা, বৃত্তের আদর্শ সমীকরণ বানাই দিবা। বুঝতে পেরেছো? একটু দেখো, এটা গত ক্লাসের রিমাইন্ডার, মনে আছে ছোট্ট বন্ধুরা? একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তার সমীকরণ বের করার জন্য ওয়ান এন্ড অনলি, ফুল এন্ড ফাইনাল, শুধুমাত্র ব্যাসার্ধ দরকার। আর একটা রেখা বৃত্তের স্পর্শ করার শর্তই হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। শেষ। ওকে, আর্কাইভ তো করে নিতে পারবো, কিন্তু একাডেমিক বই আসতে একটু লেট হবে। এইবারই তো প্রথম আমরা বইয়ের কাজ করতেছি, 27 বেচে আমরা প্রথমবারের মতো একাডেমিক সাইকেলের বই বানাচ্ছি। তো স্বাভাবিকভাবেই একবারে সব বই দেওয়া সম্ভব না। সাইকেল 1 আর সাইকেল 2 এর বই চলে আসছে, এখন সাইকেল 3 এর কাজ চলতেছে। সাইকেল 3 এর বই আসবে ডিসেম্বরে, তারপর সাইকেল 4 ধরো ফেব্রুয়ারি। 2 মাস থেকে 3 মাস তো লাগবে মিনিমাম। বইয়ের কাজ কি একদিনে বসে করে ফেলা যায়? তোমরা দেখছো এবারের বইগুলো আমরা কত সুন্দর করে বানাচ্ছি। এরকম সুন্দর বই বানাইতে মিনিমাম 3 মাস লাগবে না? বলো, এই তোমরাই বলো, যারা যারা বইগুলো পাইছো বলো, এরকম সুন্দর বই বানাইতে মিনিমাম 3-4 মাস লাগবে কিনা? তুমিই বলো। এইগুলা তাড়াহুড়া করে করা যায় না, বইয়ের কাজ তাড়াহুড়া করলে বই ভালো হয় না। তো এটা সময় দিতে হবে, কিছু করার নাই। এবার প্রথমবার করতেছি, পরবর্তী ব্যাচগুলো হয়তো একসাথে সব বই পাওয়া যাবে, কিন্তু তোমাদেরকে একসাথে সব বই তো দিতে পারবো না। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। তাহলে এইটা প্রশ্নটা পড়ো, দেখো কি বলছে। এই রেখাটি, ওয়েট, কিছু লেখো না, এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক, বৃত্তটি ওয়াই অক্ষে যে অংশ ছেদ করে তার দৈর্ঘ্য নির্ণয় করো। ওয়েট, ওয়াই অক্ষের ছেদকৃত অংশ মনে আছে 2√f² - c, কিছু লেখো না, দেখো এটা হাউস ওয়াইফ দিব, 2√f² - c। তার মানে কি, এটা কোত্থেকে আসে? বৃত্তের সাধারণ সমীকরণ থেকে, তাই না? বৃত্তের সমীকরণটা যদি বের করতে পারি, তাহলে ওয়াই অক্ষের ছেদকৃত অংশের দৈর্ঘ্য কত হবে? 2√f² - c। এখন আমাকে বলো, একটা বৃত্তের কেন্দ্র দেওয়া,
তার সমীকরণ বের করতে আর কি লাগবে? ব্যাসার্ধ। আগের ম্যাথটাই হুবহু সেম না? হাউস ওয়াইফ দেখো, ব্যাসার্ধ কি হবে? যেহেতু এই রেখাটা এই বৃত্তের স্পর্শক, তাইলে কেন্দ্র থেকে, আচ্ছা এটাও লিখে দিই, দেখো কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব হবে কার সমান? ব্যাসার্ধের সমান। নিচে রুট ওভার অফ এক্স এর সহগ স্কয়ার 2k স্কয়ার করলে 4 প্লাস ওয়াই এর সহগ স্কয়ার 3k স্কয়ার করলে 9, আর উপরে কি হবে? এই কেন্দ্র দিয়ে এই রেখার বাম পক্ষকে সিদ্ধ করে দিব। এক্স এর জায়গায় বসে 3, 3 দুগুণে 6 প্লাস ওয়াই এর জায়গায় বসে 4, 3 4 12 মাইনাস 5। দেখো এই যে 3 দিয়ে এক্স কে বসাই দিছি, 3 দুগুণে 6, ওয়াই এর জায়গায় 4 বসাই দিই, 3 4 12 মাইনাস 5। তাহলে দেখো 12 আর 6 18, 18 থেকে 5 গেলে কত? 13, 13 আর নিচে কত? রুট ওভার অফ 13, কাটাকাটি গিয়ে রুট 13। ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার অফ 13। তাইলে বৃত্তের সমীকরণ কি? এক্স মাইনাস কেন্দ্রের ভুজ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি ওয়াই মাইনাস 4 হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার রুট 13k স্কয়ার করলে শুধু 13। এবার তুমি এটাকে সিম্পলিফাই করবা, বাকিটা হাউস ওয়াইফ। দেখো বাকিটা কি ওয়াইফ? বাকিটা হাউস ওয়াইফ। এবার তুমি এটাকে সিম্পলিফাই করবা, সিম্পলিফাই করে বৃত্তের সাধারণ সমীকরণের মতো বানাবা। ওই যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2jx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 ওরকম বানাবা। তারপর তুমি এফ এর মান এবং সি এর মান বের করে এখানে বসাই দিবা। কে কে পারবা বলো? ছোট্ট বন্ধুরা, এগুলো হাউস ওয়াইফ দেওয়ার মেথড তোমরা বলো। তোমাদের কাছে বলছিলাম যে 4.1 যদি পড়ে ফেলো এবং সরল রেখা যদি পড়া থাকে, 4.2 তে নতুন কিছুই নাই ভাইয়া। সরল রেখা যদি ভালো মতো পড়া থাকে তাহলে 4.2 তে নতুন কিছুই নাই। বিশ্বাস হচ্ছে? ওকে ফাইন, ঠিক আছে। এই তোমরা কি রাগ করতেছো সব যে হাউস ওয়াইফ দিয়ে দিচ্ছি? এগুলো আসলে হাউস ওয়াইফ দেওয়ার ম্যাথ, নিজে নিজে করতে হবে। এগুলা ক্লাসে করে দেওয়ার ম্যাথ না, নিজে করার ম্যাথ। ঠিক আছে, এইবার এই প্রশ্নটা তোলো। রুট 2 ব্যাসার্ধ বিশিষ্ট দুইটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যারা এই রেখাকে স্পর্শ করে এবং যাদের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। যাদের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। দেখো প্রশ্নটা তুলছো? প্রশ্নটা তুলে ফেলো ভাইয়া। আইসিটি বুক দিলে ভালো হইতো। আইসিটি একাডেমিক সাইকেলের বই এইবার বানানো পসিবল হয়নি, পরের বার ট্রাই নিব। এবার আমরা 26-এর কম্প্যাক্ট সিরিজের বই বানাচ্ছি আইসিটি। এটা নভেম্বর মাসে আসবে। তোমরা চাইলে 26 ব্যাচের বইটা কিনে নিতে পারো। এবার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা একাডেমিক সাইকেলের বইয়ের কাজ করতেছি। এত কাজ একসাথে নিলে কোয়ালিটি ধরে রাখা যাবে না। এই জন্য এইবার বাংলা, ইংরেজি, আইসিটি একাডেমিক সাইকেলে কোনো বই যাচ্ছে না। এই 4টা মেইন সাবজেক্ট আগে উঠাই, এবার পরের বার বাকিগুলো আসবে। আপাতত এবার 26-এর কম্প্যাক্ট সিরিজ বই আসবে আইসিটি, ওটা কালেক্ট করতে পারো যখন লঞ্চ হবে। হ্যাঁ, প্রশ্নটা তুলছো? দেখো ব্যাসার্ধ দেওয়া, তাহলে বলো তো এই বৃত্তের সমীকরণ বের করতে আর কি দরকার? একটা বৃত্তের সমীকরণ তোমার কাছে চাইছে, তার ব্যাসার্ধ দেওয়া, তোমার কি দরকার? শুধুমাত্র কেন্দ্র। এবং এখানেও একটা ইনফরমেশন দিয়ে দিছে যে কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। বলো কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থিত, ধরো কেন্দ্র এইচ কমা কে এক্স অক্ষের উপর অবস্থিত, দুনিয়ার সকল বিন্দুর কি শূন্য বলো? তাই বলো, তোমরা লেখো বাংলায় কেন্দ্র। কেন্দ্র যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, ধরি কেন্দ্র এইচ কমা 0। আগে বলো এটা কে কে বুঝছো? ভাইয়া যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে একটা বৃত্তের, তাহলে আমাদের কেন্দ্র বের করতে পারলে কাজ শেষ। সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার। তো যেহেতু কেন্দ্রটা এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে অবশ্যই কেন্দ্রের কোটি শূন্য। আর যদি বলতো কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাইলে কেন্দ্রের ভূত শূন্য হইতো। এখন শুধুমাত্র আমাকে তোমরা বলো তো, শুধুমাত্র এইচ এর মানটা বের করতে পারলে কাজ শেষ না? বলো এই ম্যাথে অজানা রাশি কয়টা তোমরা আমাকে বলো তো। এই ম্যাথটাতে অজানা রাশি একটা। তো একটা অজানা রাশির মান বের করা তো ছেলে খেলা, প্লে বয়। কেমনে বের করবো? তোমাকে বলেই দিছে এই রেখাটা বৃত্তকে স্পর্শ করে, তাহলে অবশ্যই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। বলো যেহেতু ওই রেখাটা বৃত্তের স্পর্শক, তাহলে অবশ্যই এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কার সমান?
বৃত্তের ব্যাসার্ধের সমান। ডিরেক্ট লিখে বলতেছি প্রশ্ন মতে, তোমরা শোনো, তোমরা বাংলায় লিখে নিবা, বোর্ড পরীক্ষায় আসলে লিখবা, যেহেতু এই রেখাটি বৃত্তকে স্পর্শ করে, অতএব কেন্দ্র হতে এই রেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। এরপরে বলবা সুতরাং বা প্রশ্ন মতে, যেটাই বলো না কেন, সুতরাং বা প্রশ্ন মতে, এই দেখো কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব কার সমান? ব্যাসার্ধের সমান। আগে লিখে ফেলি, ব্যাসার্ধ কত? √2। তাইলে এই যে কেন্দ্র, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব কেমন বের করবো? নিচে √ওভার x এর সহগ স্কয়ার, x এর সহগ 1 স্কয়ার করলে 1 হবে, প্লাস y এর সহগ 1 স্কয়ার করলে 1 হবে। এরপর কি করব? এই রেখার বাম পক্ষকে কেন্দ্র দিয়ে সিদ্ধ করে দিব। তাহলে x এর জায়গায় বসবে h, y এর জায়গায় 0 প্লাস 1। দেখো x এর জায়গায় বসবে কেন্দ্রের ভুজ, y এর জায়গায় 0, তাহলে একবার লিখে ফেলি, এখানে তো 0 লিখে লাভ নাই, এটা হবে h প্লাস 1। দেখো এটা কত হবে? h প্লাস 1। এইবার বলো এখান থেকে h এর মান কত কত আসে? উভয় পক্ষকে বর্গ করে দাও। উভয় পক্ষকে বর্গ করলে দেখো এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 2, 2 দুগুণে 4, তাহলে h প্লাস 1 হোল স্কয়ার সমান 4। দেখো উভয় পক্ষকে বর্গ করলে এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 2, 2 দুগুণে 4, আর এটা হয়ে যাবে h প্লাস 1 হোল স্কয়ার। বলো তো এখান থেকে h এর মান কত কত আসে? দুইটা মান আসবে। যেহেতু এখানে হোল স্কয়ার আছে, এটা দ্বিঘাত সমীকরণ সমাধান করলে মান আসবে দুইটা। সমাধান করো, a স্কয়ার প্লাস 2h প্লাস 1 ইকুয়াল টু 4। তাহলে এক পাশে করো a স্কয়ার প্লাস 2h, কাটাকাটি গিয়ে এইদিকে হবে -3 ইকুয়াল টু 0। এবার এটা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলো, অথবা মিডল ফ্যাক্টর করো, যার সামনে ভালো লাগে। ক্যালকুলেটর অথবা মিডল ফ্যাক্টর, বলো কত আসছে? 1, -3। ভেরি গুড। সুতরাং h এর মান 1, -3 এই সবার আসছে। এটা ক্যালকুলেটর দিয়ে করো অথবা মিডল ফ্যাক্টর করে ফেলো, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেললে এটা কোনো সমস্যা নাই। এরকম দ্বিঘাত সমীকরণ ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করে বসিয়ে দিলেই হবে। তাহলে h এর মান দুইটা বসাও, তাহলে কেন্দ্র পাবো দুইটা, বৃত্ত আসবে দুইটা। দেখো তোমাকে কিন্তু বলেই দিছে দুইটা বৃত্তের সমীকরণ বের করো। তাহলে একটা বৃত্তের কেন্দ্র হবে, তাহলে একটা বৃত্তের কেন্দ্র হবে h এর মান 1, একটা কেন্দ্র হবে, দেখো দেখো, তাইলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে, একটা হবে 1, 0, আর একটা হবে 1, 0, আর একটা কত হবে? -3, 0। তাহলে লিখো, সুতরাং নির্ণয় সমীকরণ, একবার লেখো কেন্দ্র, ধরো ওটাকে এই পাশে লিখি একটু, কেন্দ্র আসবে কয়টা? কেন্দ্র আসবে দুইটা, এই যে দুইটা। তাহলে একবার ধরো কেন্দ্র হচ্ছে 1, 0, তাহলে x - h, x - 1 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার, তো 0 তো লেখা লাগে না, y স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার √2k স্কয়ার করলে 2। এটা একটা সমীকরণ। আরেকটা সমীকরণ হবে x - a প্লাস 3 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার মানে y স্কয়ার সমান ব্যাসার্ধ স্কয়ার √2k স্কয়ার করলে 2। এই দুইটা হবে নির্ণেয় বৃত্তের সমীকরণ। তুমি অবশ্যই সমীকরণগুলোকে সুন্দর বানাই দিবা। কে কে বুঝছো বলো? তুমি অবশ্যই বৃত্তের সমীকরণগুলোকে সুন্দর বানিয়ে দিবা। সুন্দর বানিয়ে দিবা মানে হচ্ছে ওই স্কয়ারগুলা করে একপাশে নিয়ে আদর্শ ফরম্যাটের মতো করে লিখবা। ঠিক আছে, একটু বলো তো বুঝতেছো তোমরা যে এই ম্যাথগুলা কতটা সহজ? একটু বলো আজকে ক্লাসের ম্যাথগুলা কতটা সহজ, এই জিনিসটাকে তোমরা বুঝতেছো? খালি সরল রেখা পড়া থাকলেই হয়ে যাবে, কারণ এখানে সরল রেখার জিনিসগুলো একটু একটু লাগে। ঠিক আছে, ওকে ফাইন। এইবার এই প্রশ্নটা তোলো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, দুইবার আসছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়। এই যে একটা বৃত্ত, এই বৃত্তের যে ব্যাস মূল বিন্দু দিয়ে যায় তার সমীকরণ এবং মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তোমরা আগে প্রশ্নটা তোলো এবং এই সমীকরণটাকে সুন্দর বানাও। সুন্দর মানে কি? আদর্শ ফরম্যাট, সবকিছু বাম পাশে, ডান পাশে 0, x স্কয়ার প্লাস y স্কয়ার, বাম পাশে চলে আসবে 5bx, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 12by ইকুয়াল টু 0। দেখো সমীকরণটাকে সুন্দর বানিয়ে রাখলাম, মানে আদর্শ ফরম্যাট বানিয়ে রাখলাম। দেখো 5bx বাম পাশে এসে মাইনাস হয়ে যাবে, আর এখানে আছে মাইনাস, বাম পাশে এসে প্লাস হয়ে যাবে, একটু করলাম। প্রশ্নটা তোলো। আচ্ছা এখন আমাকে বলো, এই বৃত্তের যে বেশ মূল বিন্দু দিয়ে যায় তার সমীকরণ চাইছে। এখন তুমি আমাকে একটা জিনিস বলো, মূল বিন্দুটা এই বৃত্তের ভিতরে আছে, বাইরে আছে, নাকি উপরস্থ? বলো তো। এই বৃত্তের সি এর মান কত? দেখো এই বৃত্তের সি আছে,
নাই, মানে ধ্রুবক নাই। তাহলে এই বৃত্তটা মূল বিন্দুগামী। তাহলে মূল বিন্দু এই বৃত্তের উপরস্থ, এই কথাটা কে কে বুঝছো? দেখো এই যে তোমাকে বলছে একটা বৃত্তের ব্যাস মূল বিন্দু দিয়ে যায়, তাহলে জিনিসটা কেমন হবে আমি তোমাকে একটা চিত্র এঁকে দেখাই। ওয়েট, এই জিনিসটা আগে বলো কে কে ধরতে পারছো। ধরো এই যে একটা বৃত্ত, এই যে একটা ব্যাস, তাহলে এই ব্যাসটা যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে মূল বিন্দু অবশ্যই বৃত্তের উপরস্থ হয় এখানে আছে অথবা এখানে আছে, যে কোনো একটা। ধরো আমি এটা ধরলাম মূল বিন্দু। এই কথাটা কে কে বুঝছো যে একটা ব্যাসের উপরস্থ তো অনেকগুলো বিন্দু আছে, তবে এখানে মূল বিন্দুটা অবশ্যই বৃত্তের উপরস্থ হবে। তুমি হইতে পারে এই বিন্দুটা নিতে পারো অথবা এই বিন্দুটা, যেটা খুশি, বৃত্তের উপরস্থ একটা নিতে হবে। কে কে বুঝছো আগে এই লজিকটা কার কার মাথায় ঢুকছে যে এই বৃত্তে সি এর মান 0, তার মানে এই বৃত্তটা মূল বিন্দুগামী, অর্থাৎ মূল বিন্দুটা এই বৃত্তের উপরস্থ বিন্দু। তো তুমি চাইলেও মূল বিন্দু এখানে ধরতে পারবে না, এখানে ধরতে পারবে না, এখানে ধরতে পারবে না, অবশ্যই বৃত্তের উপরস্থ ধরো এই যে এই বিন্দুতে ধরতে পারবা। বুঝতে পারছো কি আগে বলো? ওকে ফাইন। এবার দেখো তোমাকে বলছে এই বৃত্তের যে ব্যাসটা মূল বিন্দু দিয়ে যায় তার সমীকরণ। ধরো যে এই যে এই সমীকরণটা, ধরো ধরো যে এই ব্যাসের সমীকরণ চাইছে। ধরো এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এই এ বি ব্যাসের সমীকরণ চাইছে। ধরো তোমার কাছে বলছে এ বি ব্যাসের সমীকরণ। এখন যারা সরল রেখা অধ্যায় পড়ছো বলো, একটা রেখার সমীকরণ বের করতে হলে কয়টা বিন্দুর স্থানাঙ্ক জানলে এনাফ? বলো বলো, একটা সরল রেখার সমীকরণ বের করতে দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানলেই এনাফ। দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানলেই কি এনাফ, তাই না? তাহলে আমাকে বলো এই রেখার উপরস্থ একটা বিন্দু হচ্ছে এ, আর একটা বিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র। ধরো বৃত্তের কেন্দ্র হচ্ছে সি। বলো এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? বলো এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? বলো এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, এক্স এর সহগ -5b, -5b কে -2 দিয়ে ভাগ করলে মাইনাসে মাইনাসে +5b/2। ওয়াই এর সহগ 12b, 12b কে -2 দিয়ে ভাগ করলে প্লাসে মাইনাসে -6b। আগে বলো এটা কয়জন বুঝছো? কথা বলো। এই যে কেন্দ্র বাইর করছি কেমনে বুঝছো? দেখো মানে কে কে বুঝছো একটু দেখো। এক্স এর সহগ -5b, এটাকে -2 দিয়ে ভাগ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 5b/2। ওয়াই এর সহগ 12b, এটাকে -2 দিয়ে ভাগ করলে -6b। তাইলে এই যে সি বিন্দুটা, এই সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 5b/2, 5b/2 -6b। তাহলে এবার আমাকে তোমরা বলো, তোমরা যারা সরল রেখা অধ্যায় পড়ছো, একটা রেখার উপরস্থ দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানি, এই রেখার সমীকরণটা তুমি কি বের করতে পারবা? বলো x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়াল টু y - y1 ডিভাইডেড বাই y1 - y2। পারবা কে কে? লেট মি নো। পারবা? তবে এটা আরো সহজে করা যায়, ওইভাবেও করা যাবে, আরো সহজে করা যাবে। কেন বলো? ব্যাসটা কি মূল বিন্দুগামী না? তোমরা কি জানো মূল বিন্দুগামী রেখার সমীকরণ y = mx? ওই সমীকরণ দিয়ে করলে একটু বড় হবে, তার চাইতে y = mx দিয়ে করলে আরো সহজ। বলো যেহেতু ব্যাসটা মূল বিন্দুগামী, তাহলে মূল বিন্দুগামী রেখার সমীকরণ y = mx। জাস্ট m এর মান মানে ঢালের মানটা বের করতে পারলেই কাজ শেষ। তো ঢালের মান কেমনে বের করব? দেখো ঢালের মান বের করার বুদ্ধি হচ্ছে কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর। কোটি দুটার বিয়োগফল। ধরো 0 থেকে -6b বিয়োগ করবা, তাহলে মাইনাসে মাইনাসে +6b হয়ে যাবে। আর নিচে ভুজ দ্বয়ের অন্তর 0 থেকে -5/2 মানে 5/2 বিয়োগ হবে, -5/2। এটা কে কে বুঝছো বলো? 5b/2। ভাই যারা সরল রেখা অধ্যায় পড়ছো অবশ্যই এগুলো জানো। দুই বিন্দুগামী রেখার ঢাল বের করার বুদ্ধি কি? উপরে কোটি দ্বয়ের অন্তর, কোটি দুটোর বিয়োগফল 0, মাইনাসে মাইনাসে +6b, নিচে ভুজ দুটোর বিয়োগফল 0 থেকে 5b/2 বিয়োগ করলে -5b/2। এবার দেখো বিবি কাটা, বিবি কাটা, 2 উপরে ওটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 6 দুগুণে 12 বাই -5 মানে -12/5। কে কে বুঝছো? -12 ডিভাইডেড বাই 5 মাথার মধ্যে কি ঢুকছে? তাইলে নির্ণয় ব্যাসের সমীকরণ দেখো লিখবা, সুতরাং নির্ণয় ব্যাস এ বি রেখার সমীকরণ y = mx। m এর মান হচ্ছে -12/5, -12/5x। এই পর্যন্ত লিখে রাখলেই ফুল মার্কস। তবে এটা সুন্দর বানাই দাও, -12x = 5 হয়, তাহলে সুন্দর বানাই দিই 12x
প্লাস 5y সমান 0। আগে বলো এটা কে কে বুঝছো? ভাই এই ম্যাথটা পুরোটাই সরল রেখা, বৃত্তের অংশ হচ্ছে শুধু কেন্দ্র বাইর করা। এই কেন্দ্র বাইর করা ছাড়া বৃত্তের কেন্দ্র বাইর করা তো খুবই সহজ। এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ, এতটুকুই হচ্ছে বৃত্তের কাজ। বাকি সব কিছু সরল রেখার কাজ। সব কিছু কার কাজ? সরল রেখার কাজ। কে কে বুঝছো একটু বলো, কে কে বুঝছো? অবশ্যই বুঝছো, ঠিক আছে। এইবার দেখো, সরল রেখা পড়া না থাকলে কিন্তু এটা বুঝবা না। ভাইয়া আজকের এই ক্লাসগুলোতে যা করাইতেছি ম্যাক্সিমামই সরল রেখার জিনিস। এরপরে বলছে মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। দেখো এই যে মূল বিন্দুতে স্পর্শক, এই যে মূল বিন্দুতে বৃত্তে স্পর্শক। এবার আমাকে তোমরা বলো, তোমরা কি জানো কোন বিন্দুতে আমি যদি স্পর্শক আঁকি, সেই স্পর্শকটা ওই বিন্দুগামী ব্যাসার্ধ রেখার উপর লম্ব হয়? এটা কে কে জানো? এটাও 9 10 উপপাদ্য ছিল। বলো কোন বিন্দুতে, এটা হচ্ছে অভিলম্ব, গত ক্লাসে বলছিলাম। মানে এই যে ব্যাসটা এটা হচ্ছে অভিলম্ব, আর এটা হচ্ছে স্পর্শক, মনে আছে? গত ক্লাসে বলছিলাম। দেখো তোমাকে বলছে মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণের লম্ব রেখা, এই যে এই রেখার উপর লম্ব। ভাইয়া বৃত্তের কোন বিন্দুতে তুমি যদি স্পর্শক আঁকাও, তাইলে ওই বিন্দুগামী ব্যাস বা ব্যাসার্ধ রেখা এবং ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এরা হবে পরস্পর লম্ব। পরস্পর কি হবে? লম্ব হবে। তাহলে এখন আমাকে বলো, এই যে স্পর্শকের সমীকরণ চাইছে, এটা তো এই রেখার লম্ব রেখা। সরল রেখা হতে পড়ছো। দেখো ভাইয়া এই পুরা ম্যাথ হচ্ছে সরল রেখা। এই ম্যাথে বৃত্তের কিছুই নাই, খালি কেন্দ্রটা বাইর করা ছাড়া। শুধুমাত্র কেন্দ্রটা বাইর করা ছাড়া এই ম্যাথে বৃত্তের আসলে আর কিছুই নাই। দেখো লিখো স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, স্পর্শক শুধু এভাবে লিখে দিই, স্পর্শক। স্পর্শক দেখো তোমাকে বলছে মূল বিন্দুগামী স্পর্শক, তাহলে স্পর্শকটা এই রেখার উপর লম্ব। তাহলে এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ। এবং যেহেতু মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী হলে কি সি এর মান 0, সি এর মান 0 মানে এখানে তো ধ্রুবক থাকবে না। সরল রেখার ক্ষেত্রে তো সেম, মূল বিন্দুগামী হলে ধ্রুবক থাকে না। দেখো y = mx, মূল বিন্দুগামী রেখার সমীকরণ y = mx, এখানে ধ্রুবক থাকে না, = 0 শেষ। কারণ মূল বিন্দু দিয়ে সিদ্ধ করে দিলে ধ্রুবকের মান 0ই হয়ে যায়। বলো কে কে বুঝছো? দেখো ভাইয়া তোমাকে বলছে মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ এবং মূল বিন্দুগামী স্পর্শক। তো মূল বিন্দুগামী স্পর্শক অবশ্যই মূল বিন্দুগামী ব্যাসার্ধ রেখা বা ব্যাসের উপর লম্ব হবে। তো এই রেখার লম্ব রেখার সমীকরণ হচ্ছে এইটা, এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, 12 জায়গায় 5 আসবে, 5 জায়গায় 12 যাবে এবং মাঝখানে চিহ্ন চেঞ্জ। আর যেহেতু মূল বিন্দুগামী তাহলে অবশ্যই ধ্রুবক থাকবে না। ঠিক আছে, বলো কে কে বুঝছো? সরল রেখা যাদের পড়া নাই তোমাদের বুঝতে একটু কষ্ট হবে, বাট তোমরা মন খারাপ করো না, তোমরা আজকে ক্লাসটা করো না। তোমাদের কিন্তু আমি বলে রাখছিলাম যে যারা এখনো সরল রেখা পড়ো নাই, তোমরা বৃত্তের 4.1 শেষ করো আপাতত, এরপরে সরল রেখাটা কমপ্লিট করে দেন 4.2 শুরু করিও। ঠিক আছে, নাহলে কিন্তু কনফিডেন্স ড্রপ করবে। এই লাস্টের ম্যাথটাতে আমি যা কিছু করছি, এই শুধু কেন্দ্র বের করা ছাড়া বাকি সব কিছুই সরল রেখা। যে এই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ অথবা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমি যেটা দিয়ে করছি, শুধু ঢাল বের করলেই কাজ শেষ। এরপরে লম্ব রেখার সমীকরণ, এক্স এর সহগ ওয়াই এর সহগ ইন্টারচেঞ্জ, মাঝখানে চিহ্ন চেঞ্জ। তারপরে যেহেতু মূল বিন্দুগামী রেখা তাহলে ধ্রুবকের মান 0, ধ্রুবক তো লেখা লাগে না। বুঝতেছো? ওকে, তো যারা বুঝতেছো না সরল রেখা অধ্যায়টা কমপ্লিট করার পরে 4.2টা পড়বা, তাহলে সব একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। যারা সরল রেখা পড়ে আসছে ওদের কাছে এগুলো এত সহজ লাগতেছে, মনে হচ্ছে যে এরকম কয়েকটা ম্যাথ একদম ব্যাগে করে বাসায় নিয়ে চলে যাই। দেখো এই যে একটা বৃত্ত, এই বৃত্তের 6, বিন্দুতে অঙ্কিত স্পর্শক, এখানে একটা দাগ দিই, যা আগে স্পর্শকের সমীকরণ বাইর করতে হবে। এই বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করে। দেখাও যে এ ও বি বিন্দুতে স্পর্শক দ্বয় পরস্পর লম্ব। আচ্ছা ওয়েট, আগে আমাকে বলো এই বৃত্তের এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ কি? এই পর্যন্ত থামো, এই বৃত্তটাকে সুন্দর বানাই। x² + y² - 45 = 0। দেখো তোমাকে বলছে এই বৃত্তের
এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এই বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করে। তো আগে আমার স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। তো স্পর্শকের সমীকরণ বের করার বুদ্ধি কি মনে আছে? এক্স স্কোয়ারের জায়গায় কি বসাইতে হবে বলো? এক্স স্কোয়ারের জায়গায় বসাইতে হবে এক্স ইন্টু এক্স ওয়ান, ওয়াই স্কোয়ারের জায়গায় বসাইতে হবে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। তাহলে এই যে যেই বিন্দুতে স্পর্শক তুমি মনে মনে সেটাকে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান চিন্তা করো, এটা মনে মনে। তা দেখো এক্স ইন্টু এক্স ওয়ান, এক্স ইন্টু এক্স ওয়ান মানে হচ্ছে সিক্স, তাহলে সিক্স এক্স। ওয়াই ইন্টু ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান এর মান হচ্ছে মাইনাস থ্রি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি ওয়াই, মাইনাস 45। এটা কত দিয়ে ভাগ যায়? 3 দিয়ে ভাগ যায়। 3 দিয়ে ভাগ করলে 2x মাইনাস ওয়াই মাইনাস 15 ইকুয়াল টু 0। এই পর্যন্ত রাখলাম। ওয়েট, এবার তোমাকে কি বলছে শোনো, তোমাকে বলছে এই রেখাটা এই বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করে। তারপরে বলছে এ ও বি বিন্দুতে স্পর্শকদ্বয় পরস্পর লম্ব, এটা দেখাইতে হবে। তো আমার প্রথম কাজ হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করা, কারণ এ ও বি বিন্দুতে যদি আমি স্পর্শকদ্বয় লম্ব দেখাইতে চাই তাহলে এ ও বি বিন্দুতে স্পর্শকদ্বয়ের সমীকরণ বের করতে হবে। তো সেটার জন্য অবশ্যই আমাকে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক জানা লাগবে, বুঝতেছো? এ আর বি বিন্দুতে তুমি যদি স্পর্শকের সমীকরণ বের করতে চাও তাহলে এ আর বি বিন্দুর স্থানাঙ্ক জানা লাগবে। তো এ আর বি বিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করবো? এই যে এই রেখা আর এই বৃত্ত, এই দুইটার ছেদবিন্দু হচ্ছে এ আর বি। তাহলে এই দুইটা সমীকরণ সমাধান করি, এই রেখার সমীকরণ এবং এই বৃত্তের সমীকরণ সমাধান করি। কেমনে সমাধান করব? ধরো এখান থেকে এক্স এর মান বের করে এখানে বসায় দাও, অথবা এখান থেকে ওয়াই এর মান বের করে এখানে বসায় দাও। দেখো এখানে ওয়াই সিঙ্গেল আছে, ওয়াই আছে সিঙ্গেল, তাহলে ওয়াই এর মান বের করি। তাহলে ওয়াই হবে 2x - 15। প্রতিস্থাপন পদ্ধতি। এই সমীকরণ সমাধান পারো না? সমীকরণ সমাধান পারো না এরকম কেউ আসো? প্রতিস্থাপন পদ্ধতি দেখো, যেহেতু ওয়াই সিঙ্গেল আছে তাহলে ওয়াই এর মান বের করলাম। দেখো এখান থেকে ওয়াই এর মান বের করে এখানে বসায় দিচ্ছি, সমীকরণ সমাধান। এই দেখো, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই এর জায়গায় বসবে 2x - 15, 2x - 15 হোল স্কয়ার মাইনাস 4x প্লাস 2 ইন্টু ওয়াই, 2 ইন্টু ওয়াই, ওয়াই জায়গায় বসবে 2x - 15 মাইনাস 35 ইকুয়াল টু 0। এবার তোমরা আমাকে বলবা এটা সমাধান করে এক্স এর মান কত আসে? দুইটা মান আসবে। দেখো এটাকে স্কয়ার করবা, a মাইনাস বি হোল স্কয়ার, এখানে গুণ করবা, শুধু এক্স আছে। এটা জাস্ট স্কয়ারটা করে কাটাকাটি করে ক্যালকুলেটর দিয়ে সলভ করবা। বলো এক্স মানে এটা হাউস ওয়াইফ, এগুলো নিজেরা বের করবা, এইগুলা ক্যালকুলেশন করে দিব না। তুমি এটা a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ফেলো, এটাকে গুণ করো, তারপর কাটাকাটি করো, কাটাকাটি করে একটা দ্বিঘাত সমীকরণ আসবে। সেই দ্বিঘাত সমীকরণটা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করলেই হবে। আইদার মিডল ফ্যাক্টর করতে পারো অথবা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করলেই হবে। এখন বলো এক্স মান কত কত আসছে এই বলো। এই ক্যালকুলেশনগুলো অবশ্যই নিজেরা করবা, এই ক্যালকুলেশনগুলো ক্লাসে করে দিব না। বলো 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 বলো, আগে বলো। এই এখনো কেউ করো নাই? করো, সলভ করে বলো, সলভ করে বলো কত আসে। এগুলা ক্লাসে করে দেওয়ার জিনিস না, এগুলা ক্লাসে করে দেওয়ার জিনিস না। ইয়াসিন বলছে 4,8, সঞ্চিতা বলছে 4,8। হ্যাঁ সবার 4,8 আসছে? বলো তো 4,8 আসছে? সবার আসছে কিনা একটু বলো। এটাকে স্কয়ার করবে, এটাকে গুণ করবে, কাটাকাটি করে জাস্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেলবা। গুড, ওকে ফাইন। তাহলে 4,8। এবার আমাকে বলো তাহলে কোটি কি হবে? এটা তো এক্স মানে তো বুঝ। দেখো দুইটা বিন্দুতে ছেদ করে, এই রেখাটা এই বৃত্তকে দুইটা বিন্দুতে ছেদ করে, তো দুইটা বিন্দুর বুঝ পাইলাম। এবার কোটি বাই করে এখানে বসে লিখো x = 4 হলে, x = 4 হলে y = কত? 4 দুগুণে 8 মাইনাস 15 মানে -7। আবার x = 8 হলে y = কত? 8 দুগুণে 16 থেকে 15 গেলে 1। তাহলে বিন্দু দুইটা, ধরো এ বিন্দু 4,-7, বি বিন্দু 8,1। আগে বলো এই পর্যন্ত কে কে বুঝছো? আমরা এ বিন্দুর স্থানাঙ্ক বের করছি এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করছি। আমরা কি করলাম দেখো, বলো এই পর্যন্ত সবাই বুঝছো কিনা? এ বিন্দুর স্থানাঙ্ক বের করছি এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করছি। এইবার কি করতে হবে দেখো,
এইবার কি করতে হবে দেখো, তোমাকে বলছে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পর লম্ব, এটা দেখাও। দেখো এই যে এ ও বি বিন্দুতে, এই যে এই বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করে, তাইলে ধরো এই যে এ ও বি বিন্দু, এই দুইটা বিন্দু কোন বৃত্তের উপর অবস্থিত? এই বৃত্তের উপর অবস্থিত। দেখো এই ম্যাথটা কিন্তু বড়, অনেকগুলা জিনিস একসাথে লেজ লাগাই দিছে। তোমাকে বলছে কি দেখো, বলছে যে এই বৃত্তের এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এই বৃত্তকে এই দুইটা বিন্দুতে ছেদ করে, তার মানে এই বৃত্তের উপরস্থ দুইটা বিন্দু হচ্ছে এরা। তো এই দুইটা বিন্দুতে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দুইটা পরস্পর লম্ব দেখাইতে হবে। তো কেমনে দেখাবা? এই বুঝছো? ধরো জিনিসটা হচ্ছে এরকম, ধরো যে এই যে বৃত্তটা, এই বৃত্তটাকে ধরো এই যে রেখাটা ছিল, এই যে রেখাটা, এই যে এই রেখাটা, এই যে রেখাটা ধরো দুইটা দুইটা বিন্দুতে ছেদ করছে। এবার তোমাকে বলছে এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুইটা পরস্পর লম্ব দেখা হয়েছে। ধরো এই যে একটা স্পর্শক, এই যে একটা স্পর্শক হয়েছে, স্পর্শক, হ্যাঁ ধরো এই যে একটা স্পর্শক, আর এখানে ধরো একটা স্পর্শক, ধরো এখানে আরেকটা স্পর্শক। চিত্র তো সুন্দর হচ্ছে না, মানে পরীক্ষাটা চিত্র আগাইতে হবে না, তোমরা খালি দেখো, পরীক্ষা চিত্র লাগবে না এটার। এই দুইটা পরস্পর লম্ব দেখাইতে হবে, এই দুইটা স্পর্শক পরস্পর কি দেখাইতে হবে? লম্ব। তো দুইটা স্পর্শক পরস্পর লম্ব দেখানোর বুদ্ধি কি? তাদের ঢাল দ্বয়ের গুণফল -1 দেখাইতে হবে। ঢাল দ্বয়ের গুণফল, ধরো এটার ঢাল এমন, পরীক্ষার চিত্র আগাইতে হবে না, তুমি বোঝো এটার ঢাল m2। তো সরল রেখা যারা পড়ছো তোমরা সবাই জানো যে দুইটা রেখা লম্ব দেখানোর বুদ্ধি হচ্ছে এদের ঢাল দ্বয়ের গুণফল দেখাইতে হবে কত? -1। তো ঢাল কেমনে বের করবো? আগে রেখার সমীকরণ বের করতে হবে, আগে স্পর্শক দুটার সমীকরণ বের করতে হবে। তো কেমনে বের করবো দেখো, মনে আছে নিশ্চয়ই? এই যে এই বিন্দু তুমি লিখবা, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ, একটু গ্যাপ করে নিই। তোমাকে বলছে দেখাও যে এ বিন্দু এবং বি বিন্দুতে, মানে এই রেখার উপরস্থ এই দুটা বিন্দুতে স্পর্শক দুটা পরস্পর লম্ব। তাহলে কি করবো দেখো, এক্স স্কোয়ারের জায়গায় বসাবো এক্স ইন্টু x1, তাহলে x1 হচ্ছে 4, তাহলে 4x প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় বসাবো -7 ইন্টু দেখো y ইন্টু y1, y ইন্টু y1, তাহলে প্লাসে মাইনাসে -7y, তারপর মাইনাস 4x, 4x কে লেখা যায় 2 ইন্টু 2x, 2x জায়গায় বসাবো x প্লাস x1, x প্লাস x1, x প্লাস 4 প্লাস 2y, 2y এর জায়গায় বসাবো y প্লাস y1, y প্লাস y1, y1 এর মান হচ্ছে -7, -35 ইকুয়াল টু 0। শেষ, বাকিটা হাউস ওয়াইফ, বাকিটা হাউস ওয়াইফ। এইটা হয় চিত্র মুছে দিই, পরীক্ষায় এই চিত্র লাগবে না, চিত্র তোমাদেরকে বোঝানোর জন্য আগাইছি। এবার বাকিটা হাউস ওয়াইফ, জাস্ট ক্যালকুলেশন করবা। দেখো এই যে এটা জাস্ট গুণটা করে সিম্পলিফাই করবা। এরপরে এই বিন্দুতে স্পর্শক কি হবে? এক্স স্কোয়ারের জায়গায় এক্স ইন্টু x1, x এর মান হচ্ছে 8, তাহলে 8x প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় y ইন্টু y1, y এর মান হচ্ছে 1, তাহলে 1 দিয়ে y কে গুণ করলে y হবে, মাইনাস 4x, 4x মানে 2 ইন্টু 2x, 2 ইন্টু 2x, তাহলে 2x জায়গায় বসবে x প্লাস x1, x প্লাস 8 প্লাস 2y, y এর জায়গায় বসবে y প্লাস y1, মানে y প্লাস y1 এর মান হচ্ছে 1, -35 ইকুয়াল টু 0। সিম্পলিফাই করো, এই দুটাকে সিম্পলিফাই করো, এই দুটাকে সিম্পলিফাই করে, এই দুটাকে সিম্পলিফাই করো। বলো প্রথমটা কত আসছে? প্রথমটা কত আসছে? x মাইনাস 3y মাইনাস 25 আসছে, x মাইনাস 3y মাইনাস 25 ইকুয়াল টু 0। আরেকটা কত আসছে? 3x প্লাস y মাইনাস 20, 3x প্লাস y মাইনাস 20 আসছে। সিম্পলিফাই গুলো নিজেরা করবা। এবার দেখাইতে বলছে এরা পরস্পর লম্ব। দেখো এই ম্যাথটা দেখছো কত কিছু মিক্স করে দিছে। দেখো ভাই এই ম্যাথটা কিন্তু অনেক কিছু মিক্স করে দিছে, মাঝে মধ্যে কিন্তু এই রকম মিক্স ম্যাথ পরীক্ষায় আসতে পারে। তো এইবার দেখাইতে হবে এরা পরস্পর লম্ব। দেখো দেখো তোমাকে বলছে এই রেখার এই দুইটা বিন্দুতে স্পর্শক দুইটা পরস্পর লম্ব, তাহলে তুমি এটা ঢাল বের করো। লিখো এই রেখার ঢাল ধরো এমন, ধরো প্রথম রেখার ঢাল এমন, ঢাল কেমনে বের করে? মাইনাস এক্স এর সহগ 1 ডিভাইড বাই ওয়াই এর সহগ, ওয়াই এর সহগ হচ্ছে -3, এটা মনে মনে মাইনাস এক্স এর সহগ ডিভাইড বাই ওয়াই এর সহগ, মাইনাসে মাইনাসে +1/3, এটা মনে মনে একবারে হয়ে যাবে।
মাইনাসে মাইনাসে +1/3। তারপর এখানে ঢাল, ধর এখানে y2 সরি m2 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 কত হবে -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ -3/1 মানে -3। এবার এই দুটো গুণ করো, এই দুটো গুণ করে m1 m2 গুণ করে দেখো -1 আসছে কিনা। m1 m2 গুণ করো, যারা সরল লেখা পড়ে নাই ওরা কিছুই বুঝে নাই। m1 m2 দুটো গুণ করো, 1/3 -3 গুণ করলে -1 শেষ। বলবা সুতরাং এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পর লম্ব। শেষ। সুতরাং এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পর লম্ব। কে কে বুঝছো? যাদের সরল লেখা পড়া আছে তোমরা বুঝছো কিনা বলো। যারা সরল লেখা পড়ো নাই তোমরা আগে সরল লেখা পড়বা, তারপরে বুঝবে। একটু শোনো, আমি পুরাটা আর একবার সামারি করে দেই। তোমাকে প্রথমে বলছে দেখো এটা দুইটা ম্যাথ মিক্স করে দিছে। এই প্রশ্নটা একটু বড় হয়েছে কেন জানো? দুইটা ম্যাথ এখানে মিক্স করা। প্রথমে তোমাকে বলছে যে এই বৃত্তের এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এই বৃত্তকে ছেদ করে। তো তোমার প্রথম কাজ হচ্ছে এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করা। এই যেটা, এটা হচ্ছে তোমার 1 নাম্বার কাজ, যে প্রথম বৃত্তের এই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ বের করা। এরপরে বলছে এই স্পর্শকটা এই বৃত্তকে এ এবং বি বিন্দুতে ছেদ করে। এ ও বি বিন্দুতে স্পর্শক দ্বয় পরস্পর লম্ব দেখাইতে হবে। তো অবশ্যই আমার এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তো আমি কি করলাম, এই রেখা এবং এই বৃত্ত এদের ছেদবিন্দু বের করলাম। এদের ছেদবিন্দু আসছে এ এবং বি। জাস্ট সমীকরণ সমাধান করছি। এই সমীকরণ এবং এই সমীকরণ দুইটাকে সমাধান করছি প্রতিস্থাপন পদ্ধতিতে। এখান থেকে x এর মান অথবা y এর মান যে কোনো একটা ওখানে নিয়ে বসাই দাও। যেহেতু এখানে y সিঙ্গেল আছে তো y এর মানটা বের করে সবচেয়ে ইজি। y এর মানটা বের করে বসাই দিলাম। এখানে ক্যালকুলেশন করলে x এর মান আসবে 4,8। তারপর এই x এর মান এখানে বসাইলে y এর মান আসছে দুইটা। তাহলে একটা বিন্দু 4,-7, একটা হচ্ছে 8,1। তাহলে এ বিন্দু এবং বি বিন্দু এটা স্থানাঙ্ক বের করলাম। এরপর তোমাকে বলছে যে এই বৃত্তের এ বিন্দু এবং বি বিন্দু, দেখো প্রশ্ন কিন্তু বলছে যে এই স্পর্শকটা এই বৃত্তকে এ এবং বি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বিন্দুটা এবং বি বিন্দুটা এই দুটো বিন্দু এই বৃত্তের উপরস্থ বিন্দু। এখন তোমাকে বলছে এই বৃত্তের উপরস্থ এই দুইটা বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পর লম্ব, এটা প্রমাণ করো। তো তুমি কি করবা, এই দুটো বিন্দুতে এই বৃত্তের উপর অবস্থিত স্পর্শক দুটোর সমীকরণ বের করবা। এই যে একটা স্পর্শক, এই যে একটা স্পর্শক, সমীকরণ বের করছো। এটা ঢাল বের করছো, এটা ঢাল বের করছো। তো দুইটা রেখা লম্ব দেখানোর বুদ্ধি কি, তাদের ঢাল দুটা গুণ করতে হবে। 1/3 এবং -3 গুণ করবা, গুণ করে দেখাইতে হবে -1। দুইটা রেখার ঢালের গুণফল -1 হলে স্পর্শক দ্বয় পরস্পর লম্ব হয়। বলো কে কে বুঝছো? ভাইয়া এরকম বুয়েট ভর্তি পরীক্ষায় মাঝে মধ্যে কি করা জানো, দুইটা ম্যাথ মিক্স করে দেয়। দুইটা ম্যাথ মিক্স করে দিছে, আর কিচ্ছু না। তো তুমি যদি দুইটা ম্যাথই পারো, আমি তো তোমাকে শিখাইছি, দুইটা ম্যাথে তুমি যদি পারো তাহলে একই কাজ দুইবার করতে অসুবিধা কোথায়? একই কাজ দুইবার করতে কোনো অসুবিধা নাই তো। মাঝে মধ্যে এরকম কিছু ম্যাথ তো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসবে যেটা একটু বড়, একটু সময় সাপেক্ষ, তাহলে তুমি এই ম্যাথটা করতে গিয়ে একটু সময় নষ্ট করো, তাই না? সব ম্যাথ তো আর একটু ছোট ছোট চলে আসবে না, মাঝে মধ্যে একটু ম্যাথ, কয়েকটা ম্যাথ তো বড় থাকবেই। আশা করি বুঝতে পেরেছো। এবার আমাকে তোমরা একটু বলো, 4.1-এ আমরা এরকম ম্যাথ করছিলাম না, যে একটা বৃত্ত 3টা বিন্দুগামী, সমীকরণ বের করো। আরেকটা ম্যাথ এরকম করছিলাম না, যে একটা বৃত্ত 2টা বিন্দুগামী এবং কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত। বলো এই ম্যাথটা সেম টাইপ, আমাকে বলো। মিক্স ম্যাথ, বুয়েট ভর্তি পরীক্ষা এরকম মিক্স ম্যাথ আসে। আমি আবার বলতেছি, একটা বৃত্ত 2টা বিন্দুগামী এবং বৃত্তের কেন্দ্র একটি রেখার উপর অবস্থিত, এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এরকম ম্যাথ করছি কিনা বলো, অ্যান্সার মি। করছি, এটা সেম ম্যাথ। দেখো কি করছে, একটু লেজ লাগাই দিছে। তোমাকে বলছে একটি বৃত্ত এই বিন্দু এবং এই বিন্দু, এই দুটা বিন্দু দিয়ে যায় এবং এই বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের দেখো নির্ণয় বৃত্তের কেন্দ্র এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের উপর অবস্থিত। ওয়েট, কিছু লেখো না, আগে আমাকে বলো এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি? আমি বাংলায় লিখি, দাঁড়াও তোমরা প্রশ্নটা তোলো, বাংলায় লিখি। জিরো, বৃত্তের
1, -2 এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি বলো? দেখো এই বিন্দুটা কিন্তু এই বৃত্তের উপরস্থ, প্রশ্নে বলেই দিছে যে এই বৃত্তের এই বিন্দুতে, তার মানে অবশ্যই উপরস্থ বিন্দু। তুমি চাইলে চেক করে নিতে পারো, প্রশ্নের ভাষা পরেই তো বোঝা যাচ্ছে যে এই বৃত্তের এই বিন্দুতে মানে হচ্ছে এই বৃত্তের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ। আগে এটা বাইর করো যে এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি। এক্স স্কোয়ারের জায়গায় বসবে এক্স ইন্টু x1, x1 এর মান হচ্ছে 1, তাহলে শুধু এক্স। ওয়াই স্কোয়ারের জায়গায় বসবে ওয়াই ইন্টু y1, y1 এর মান হচ্ছে -2, তাহলে -2y মাইনাস 6x, 6x মানে হচ্ছে 3 ইন্টু 2x, তাই না? আর 2x মানে কি x প্লাস x1, x প্লাস x1 মানে হচ্ছে 1, তারপরে -4y, 4y মানে কি 2 ইন্টু 2y, 2y মানে কি y প্লাস y1, y1 এর মান হচ্ছে -2, -7 = 0। এটা সমাধান করো, মানে সুন্দর বানাও। x - 2y - 3x -3 - 2y মাইনাসে মাইনাসে +4 -7 = 0। তাহলে কি আসতেছে দেখো, x আর -3x -2x -2y -2y -4y -3 -7 -10 +4, তাহলে -6 = 0। -2 দিয়ে ভাগ করে দাও, আচ্ছা নতুন লাইনে লিখি, -2 দিয়ে ভাগ করে দাও, x প্লাস 2y প্লাস 3 = 0। আগে বলো এটুক সবাই পারছো কিনা বলো, আগে বলো এটুক সবাই পারছো কিনা? যে ভাইয়া এই বৃত্তের এই বিন্দুতে, তাহলে এই বৃত্তের উপরস্থ একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণটাকে বের করলাম। এইবার শোনো বাকি ম্যাথটা কি বলছে, তোমাকে এমন একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে যে বৃত্তটা এই দুটা বিন্দু দিয়ে যায় এবং যেই বৃত্তের কেন্দ্র এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের উপর অবস্থিত, অর্থাৎ এই রেখার উপর অবস্থিত। বলো বাকিটা পারবা কিনা বলো। ভাইয়া নরমালি বোর্ড পরীক্ষায় এই ম্যাথগুলা কিভাবে আসে দেখো, এই ম্যাথগুলা বোর্ড পরীক্ষা আসে এইভাবে যে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যে বৃত্তটা এই দুটা বিন্দু দিয়ে যায় এবং বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। ডিরেক্ট বলে দেয়। এই বুয়েট বোর্ড পরীক্ষার প্রশ্ন কিভাবে লেজ লাগায় বুঝছো? বোর্ড পরীক্ষা এভাবে দেয় যে একটা বৃত্ত এই দুটা বিন্দুগামী এবং বৃত্তের কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত, সমীকরণ বের করো। এটা আমরা 4.1 পড়ছি। আর বুয়েট বোর্ড পরীক্ষা কি বলছে, এই রেখাটা ডিরেক্ট দেওয়া নাই, ডিরেক্ট না দিয়ে বলছে যে নির্ণয় বৃত্তের কেন্দ্র এই বৃত্তের এই বিন্দুতে স্পর্শকের উপর অবস্থিত। তোমাকে একটু লেজ লাগাই দিছে যে তোমার একটু কাজ বাড়াই দিল। তোমার প্রথমে কি করতে হবে, যে এই বৃত্তের উপরস্থ এই বিন্দুতে এই যে স্পর্শকের সমীকরণ এটা আগে বের করে নিতে হবে। তো এই কাজটা তোমাকে এক্সট্রা করতে হবে, এক্সট্রা করে তারপর বাকি অংশটা, তিনটা সমীকরণ আসবে, তারপর সমাধান করে জিএফসি বের করতে হবে। ঠিক আছে, ওকে ফাইন। বোর্ড পরীক্ষায় ক্যালকুলেশন করে দেখাইতে হবে, আর ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে সলভ করে ফেললেই হবে। তিনটা সমীকরণ সমাধান করে তিনটা অজানা রাশির মান ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করা যায়। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করলেই ফুল মার্কস দিয়ে দিবে। তবে এইচএসসি পরীক্ষায় বা কলেজের পরীক্ষায় অবশ্যই ক্যালকুলেশন দেখাই দিবা। ঠিক আছে, ওকে ফাইন। এইবার প্রতিবিম্ব, তোমরা আমাকে বলো সরল রেখায় প্রতিবিম্ব পড়ছো? সরল রেখা অধ্যায়ে প্রতিবিম্ব পড়ছো? হ্যাঁ পড়ছো, ঠিক আছে। সরল রেখা অধ্যায়ে প্রতিবিম্ব পড়ছো, সেম জিনিস এখানে দেখো, এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং ওয়াই ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্ব। এই টাইপটা অ্যাডমিশনে এমসিকিউতে আসে, একাডেমিকে আসে না, একাডেমিক বইগুলোতে এই টাইপটা নাই। এটা মেইনলি সরল রেখা অধ্যায়ে আছে, সরল রেখা অধ্যায়ে প্রতিবিম্ব আছে, তো বৃত্ত অধ্যায়ও মাঝে মধ্যে আসে, বাট প্রতিবিম্বের টাইপগুলো সরল রেখায় আসে, বৃত্তে পরীক্ষায় আসে না, বাট অ্যাডমিশনে আসতে পারে, একাডেমিকে আসে না। তো দেখো তোমাকে বলছে এক্স অক্ষ ওয়াই অক্ষ,
এবং y ইকুয়াল টু এক্স, এই রেখার সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ বের করো। তো প্রতিবিম্বের সমীকরণ বের করার বুদ্ধি দেখো, লিখো আগে টপিকটা লিখো, এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বাইর করার বুদ্ধি হচ্ছে y এর চিহ্ন চেঞ্জ, y এর চিহ্ন চেঞ্জ হবে, y এর চিহ্ন চেঞ্জ, অর্থাৎ y এর জায়গায় বসায় দিব মাইনাস ওয়াই, মানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস, বুঝছো? y এর চিহ্ন চেঞ্জ হবে। এরপরে লিখো, আগে এখন ম্যাথ করতেছি না, আগে লিখতেছি যে কেমনে করব, এগুলা সরল রেখা অধ্যায়ে পড়ে বলছো সবই। এরপরে দেখো y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব লিখো, y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, x এর চিহ্ন চেঞ্জ, x এর চিহ্ন চেঞ্জ, x এর জায়গায় মাইনাস এক্স বসবে, x এর জায়গায় মাইনাস এক্স বসবে, দেখো লিখবে y এর জায়গায় বসবে মাইনাস ওয়াই, x এর জায়গায় বসবে মাইনাস এক্স। দেখো x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্বে y এর চিহ্ন চেঞ্জ হবে, y এর চিহ্ন চেঞ্জ হবে, তার মানে y এর জায়গায় বসবে মাইনাস ওয়াই, আর y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্বে x এর চিহ্ন চেঞ্জ হবে, মানে x এর জায়গায় বসবে মাইনাস এক্স। এরপরে হচ্ছে y ইকুয়াল টু এক্স, এটাও পরীক্ষায় আসতে পারে, মানে এগুলা বোর্ড পরীক্ষায় আসে না, অ্যাডমিশন পরীক্ষায় এমসিকিউতে আসে। y ইকুয়াল টু এক্স এই রেখার সাপেক্ষে, এটা তো অক্ষরেখা না, y ইকুয়াল টু এক্স হচ্ছে একটা রেখা। আচ্ছা বলো তো y ইকুয়াল টু এক্স এটা কেমন রেখা? যারা সরল রেখা অধ্যায় পড়ছো আমাকে একটু বলো, y ইকুয়াল টু এক্স এটা কেমন রেখা বলো? যারা সরল রেখা অধ্যায় পড়ছো সবার জানা উচিত y ইকুয়াল টু এক্স কেমন রেখা? মূলবিন্দুগামী রেখা। y ইকুয়াল টু এক্স মূলবিন্দুগামী রেখা, যার ঢাল কত? যার ঢাল হচ্ছে 1, m এর মান 1। তো এই রেখাটা x অক্ষের সাথেও 45 ডিগ্রি কোণ তৈরি করে, y অক্ষের সাথেও 45 ডিগ্রি কোণ তৈরি করে, মানে অক্ষ দুটো ঠিক মাঝখান দিয়ে যায়। এখানে কি হবে দেখো, y ইকুয়াল টু এক্স, y ইকুয়াল টু এক্স এইটার ক্ষেত্রে x এর জায়গায় y বসবে, y এর জায়গায় x বসবে, শেষ, মানে x y ইন্টারচেঞ্জ হবে, x এর জায়গায় y বসবে, y এর জায়গায় x বসবে। কথা বুঝছো? x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব নির্ণয়ের সময় y এর চিহ্ন চেঞ্জ হবে, y এর চিহ্ন চেঞ্জ মানে হচ্ছে y এর জায়গায় মাইনাস ওয়াই বসাবে। y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্বের সমীকরণে x এর চিহ্ন চেঞ্জ হবে, মানে x এর জায়গায় মাইনাস এক্স বসবে, x এর জায়গায় মাইনাস এক্স বসবে, জাস্ট x এর চিহ্ন চেঞ্জ। আর যখন আমরা খেয়াল করে দেখো y ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে প্রতিবিম্ব বাইর করবো, তখন x আর y ইন্টারচেঞ্জ হবে, যে x এর জায়গায় বসবে y এর জায়গায় বসবে x। একটা ম্যাথ দেখি, এই ম্যাথটা করি, এমনি মনে থাকবে, এই ম্যাথটা এমনিই মনে থাকবে, এত সহজ একটা ম্যাথ, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। চলো এই ম্যাথটা করি। দেখো শুরুতে x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব, এরপরে y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব। দেখো x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কি হবে? এই যে এই বৃত্তটা দেখো, প্রথমে x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব বের করব, তারপর y অক্ষের সাপেক্ষে, তারপর এই রেখার সাপেক্ষে, এই বৃত্তটার প্রতিবিম্বের সমীকরণ বের করব। তো x অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হবে y এর চিহ্ন চেঞ্জ, তাহলে x স্কয়ার প্লাস y এর জায়গায় বসবে মাইনাস ওয়াই, y এর জায়গায় বসবে মাইনাস ওয়াই, মাইনাস 4x, y এর জায়গায় বসবে মাইনাস ওয়াই প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে উত্তর কি হবে দেখো, উত্তর হবে এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই কে স্কোয়ার করলে তো প্লাসই হবে, মাইনাস 4x মাইনাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0, শেষ। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্ব সমীকরণ হচ্ছে এইটা। এরপর দেখো y অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব কি হবে? x এর চিহ্ন চেঞ্জ, এটা এক লাইনে লিখি, x এর জায়গায় মাইনাস এক্স বসাবো, স্কোয়ার করে দিলে তো প্লাসই হয়ে যাবে, প্লাস ওয়াই স্কোয়ার, x এর জায়গায় বসে মাইনাস এক্স, তাহলে মাইনাসে প্লাস 4x, আর y এর তো কিছু চেঞ্জ হবে না। এটা এক লাইনে কে কে বুঝছো বলো?
এটা যে এক লাইনে লিখছি কে কে বুঝছো? সবার তো বোঝা উচিত। দেখো এক্স এর জায়গায় বসাবো মাইনাস এক্স, কিন্তু যেটা আছে এক্স স্কোয়ার এটাকে তো মাইনাস এক্স কে স্কোয়ার করলেও প্লাসই হবে। এটাকে তো আর চিহ্ন চেঞ্জ করে লাভ নাই, ইজ স্কোয়ার এক্স স্কোয়ারটাকে তো চিহ্ন চেঞ্জ হবে না, শুধুমাত্র এখানে এক্স এর চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস ফোর এক্স হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস ফোর এক্স। এবার দেখো ওয়াই ইকুয়াল টু এক্স এর সাপেক্ষে প্রতিবিম্ব কি হবে? এক্স এর জায়গায় ওয়াই বসবে আর ওয়াই এর জায়গায় এক্স বসবে, এক্স এর জায়গায় ওয়াই বসবে, ওয়াই এর জায়গায় এক্স বসবে, প্লাস ফোর ইকুয়াল টু জিরো, শেষ। এবার এটাকে একটু সুন্দর বানায় দাও, এটাকে একটু সুন্দর বানায় দাও, সাজাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো। বলো এটা কয়জন বুঝছো? মনে থাকবে কার কার? এগুলা সরল রেখা অধ্যায়ে তোমরা পড়ে ফেলছো। দেখো এই টাইপগুলা সরল রেখা অধ্যায়ে পড়ে ফেলছো। এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্বে কি করতে হয়? ওয়াই এর চিহ্ন চেঞ্জ করতে হয়। ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্বে কি করতে হয়? এক্স এর চিহ্ন চেঞ্জ করতে হয়। ওয়াই ইকুয়াল টু এক্স এই রেখার সাপেক্ষে প্রতিবিম্বে কি করতে হয়? এক্স এবং ওয়াই ইন্টারচেঞ্জ করতে হয়। এক্স এর জায়গায় ওয়াই বসাইতে হয়, ওয়াই এর জায়গায় এক্স। এগুলো সরল রেখায় পড়ে ফেলছো, এগুলো নতুন করে আর কিছু বলার নাই, নতুন করে আর কিছু বলার নাই ভাইয়ারা, এগুলা সবকিছু সরলরেখা অধ্যায় কমপ্লিট। ওকে ঠিক আছে, ঠিক আছে। এইবার আজকে ক্লাসের লাস্ট টপিক লিখো, নিকটতম ও দূরতম দূরত্ব। এটার মানে কি আমি বলে দিচ্ছি, লিখো টপিকটা লিখো। ধরো এই যে একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইটা। তোমাকে বলা হবে যে এই বৃত্তের একটা বিন্দু, ধরো যে এইটা পি, ধরো আলফা কমা বিটা বা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তোমাকে বলা হবে দেখো বৃত্তের বহিস্থ, শোনো এখানে একটা বৃত্তের নিকটতম এবং দূরতম দূরত্ব বের করতে বলবে একটা বিন্দু থেকে। সেই বিন্দুটা বৃত্তের বহিস্থ হইতে পারে, বৃত্তের অন্তস্থ হইতে পারে। আগে বহিস্থটা দেখো, তোমাকে বলা হবে যে এই বিন্দু থেকে এই বৃত্তের সবচেয়ে কাছের বিন্দু কোনটা? বলো তো কোনটা হবে বলো। একটা বিন্দু বৃত্তের বহিস্থও দিতে পারে, অন্তস্থও দিতে পারে, দিয়ে বলবে ওই বিন্দু থেকে বৃত্তের সবচেয়ে কাছের বিন্দু কোনটা, সবচেয়ে দূরের বিন্দু কোনটা আমাকে বলো। এই বিন্দু থেকে এই বৃত্তের, দেখো এই বৃত্তের উপরস্থ তো অযুত লক্ষ নিযুত কোটি বিন্দু আছে, দেখো এই বৃত্তের উপর অবস্থিত অসংখ্য বিন্দু আছে। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে এই বিন্দু থেকে এই বৃত্তের সবচেয়ে কাছের বিন্দু কোনটা, কেমনে বের করবা? বাইর করার বুদ্ধি হচ্ছে তুমি এই বিন্দু থেকে বৃত্তের কেন্দ্র যোগ করবা। কেন্দ্র যোগ করলে এই রেখাটা বৃত্তটাকে যেই বিন্দুতে ছেদ করবে সেটা হবে সবচেয়ে নিকটতম বিন্দু। ধরো এটা পি, ধরো এটা এ, এই এ হবে সবচেয়ে নিকটতম বিন্দু। তোমরা কি আমার কথা বিশ্বাস করতেছো? আর সবচেয়ে দূরের বিন্দু কোনটা হবে জানো? এই রেখাটাকেই বর্ধিত করে দিবা এইদিকে, এই যে এই দিকে যে বিন্দুতে ছেদ করবে সেটা হবে সবচেয়ে দূরের বিন্দু। এই কথা কি বিশ্বাস হয়? বলো। বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তের সবচেয়ে কাছের বিন্দু, দেখো এই যে এই বিন্দুটা থেকে বৃত্তের ওপর অবস্থিত সবচেয়ে কাছের বিন্দু হচ্ছে এইটা, আর সবচেয়ে দূরের বিন্দু হচ্ছে এইটা। কেমনে বের করবা? জাস্ট এই বিন্দুটা, যে বিন্দুটা দিয়ে দিবে, এখান থেকে কেন্দ্রটা যোগ করবা, যোগ করে একদম বর্ধিত করে দিবা। তাহলে এই দিকের বিন্দুটা হবে কাছের বিন্দু আর দূরেরটা হবে দূরের বিন্দু, শেষ। বুঝতে পারছো? এইবার দেখো এই বিন্দুটা তো বৃত্তের বহিস্থ, এটা হচ্ছে বিন্দুটা বৃত্তের বহিস্থ। এইবার ধরো বিন্দুটা বৃত্তের অন্তস্থ। এবার কি হবে বলো? ধরো এপি বিন্দুটা, ধরো এপি বিন্দুটা বৃত্তের অন্তস্থ বিন্দু, মানে বৃত্তের উপরস্থ একটা বিন্দু। ধরো এই যে এখানে আছে আলফা কমা বিটা, অন্তস্থ বিন্দু। এইবারও কি করবা? সেম কাজ, তুমি এই বিন্দুটা এবং বৃত্তের কেন্দ্রটা যোগ করবা, যোগ করে দুই দিকে বর্ধিত করে দিবা, একদম বৃত্তটাকে স্পর্শ মানে টাচ করাইতে হবে দুই দিকে। টাচ করে কি করে দিবা? বর্ধিত করে দিবা, ঠিক আছে? বর্ধিত করে দিলে
এই যে যেই বিন্দু থেকে দূরত্ব বের করতে বলছে নিকটতম, তার কাছেরটা হবে নিকটতম দূরত্ব মানে নিকটতম বিন্দু, এটা হবে নিকটতম বিন্দু, আর বিপরীত পাশেরটা হবে সবচাইতে দূরের বিন্দু। কে কে বুঝছো? খেয়াল করে দেখো, এখানে এখানে সবচেয়ে কাছের বিন্দু হচ্ছে এ, মানে তোমাকে তো দূরত্ব চাইছে, তাহলে দূরত্ব হবে পি এ। দেখো ওয়েট, আমি এখানে বিন্দু না লিখে দূরত্ব লিখি, এটা হবে পি এ। দেখো আচ্ছা বিন্দু লেখো আপাতত, যে এই পি বিন্দু থেকে নিকটতম বিন্দু হচ্ছে এ বিন্দু, তাহলে নিকটতম দূরত্ব হবে পি এ, আর সবচেয়ে দূরের বিন্দু হচ্ছে বি, তাহলে দূরতম দূরত্ব হবে পিবি। বুঝছো? এখানে সবচেয়ে কাছের দূরত্ব হবে পি এ। এই বৃত্তের উপরস্থ দেখো পি বিন্দু থেকে এই বৃত্তের উপর অবস্থিত সবচেয়ে কাছের বিন্দু হবে পি এ এবং সবচেয়ে দূরের বিন্দু হবে পিবি। শেষ। এই তোমরা কি আমার কথা বুঝতেছো? বুঝতেছো কথা? খুব সিম্পল, খুবই সিম্পল, মানে সিম্পল আর কি। আচ্ছা এবার বলো তো, বিন্দুটা যদি বৃত্তের উপরস্থ হয় তাহলে কি হবে? ধরো এই বিন্দুটা বৃত্তের উপরস্থ, এই যে এখানে একটা বিন্দু বৃত্তের বহিস্থ হইতে পারে, অন্তস্থ হইতে পারে, উপরস্থ হইতে পারে। এখন পি বিন্দুটাই যদি বৃত্তের উপরস্থ হয় তাহলে সবচেয়ে কাছের দূরত্ব কত হবে বলো? জিরো না? বলো, পি বিন্দুটা যদি বৃত্তের উপরস্থ হয় তাহলে পি বিন্দু থেকে বৃত্তের সবচেয়ে কাছের বিন্দু সে নিজেই, তখন দূরত্ব হবে জিরো। আর দূরের বিন্দু হবে, দূরের বিন্দু হবে ব্যাসের অপর প্রান্ত বিন্দু, ব্যাসের অপর প্রান্ত বিন্দু, মানে দূরতম দূরত্ব হবে ব্যাসের সমান। কে কে বুঝছো? যদি একটা বিন্দু বৃত্তের উপরস্থ হয় তাহলে ওই বিন্দু থেকে বৃত্তের সবচেয়ে নিকটতম দূরত্ব হবে জিরো, আর দূরতম দূরত্ব হবে বৃত্তের ব্যাসের সমান। তো এটা পরীক্ষায় আসবে না, এই টাইপটা পরীক্ষায় আসবে না, কারণ বৃত্তের উপরস্থ বিন্দু দিয়ে তোমাকে দূরত্ব বের করতে বলবে না, তাহলে তো ম্যাথ করাই লাগবে না, তুমি ডিরেক্ট বলে ফেলবা যে কাছের দূরত্ব জিরো, দূরের দূরত্ব হচ্ছে ব্যাসের সমান। ঠিক আছে, তাহলে পরীক্ষায় আইদার এটা দিয়ে আসবে যে বহিস্থ বিন্দু দিয়ে আসবে। আমি দেখাই দিই, দেখো এখানে এই যে নিকটতম দূরত্ব হচ্ছে পি এ, দেখো নিকটতম দূরত্ব কি পি এ, আর দূরতম দূরত্ব কত? দূরতম দূরত্ব হচ্ছে পিবি, শুধু বিনা লিখে পিবি লিখি। ঠিক আছে, আইদার তোমাকে বহিস্থ বিন্দু বলবে অথবা অন্তস্থ বিন্দু বলবে। অন্তস্থ বিন্দু মানে বিন্দুটা বৃত্তের ভিতরে আছে, তাহলে ধরো এই যে এখানে সবচেয়ে কাছের বিন্দু হচ্ছে পি এ আর দূরের বিন্দু হচ্ছে পিবি, এটা পি এ হবে। কাছের দূরত্ব হচ্ছে পি এ আর সবচেয়ে দূরের দূরত্ব হচ্ছে পিবি। ফাইন, এইবার আমি একটা ম্যাথ করে দিব আর একটা নিজেরা করবা। আমাকে বলো, প্রশ্নটা পড়ো, এটা আজকে ক্লাসের লাস্ট টপিক। তোমাকে বলছে এই বিন্দু হতে এই বৃত্তের নিকটতম দূরত্ব এবং দূরতম দূরত্ব এবং বিন্দুদের স্থানাঙ্ক নির্ণয় করো। আমাকে বলো এই বিন্দুটা বৃত্তের ভিতরে আছে, উপরে আছে নাকি বাইরে আছে? বলো, এই বিন্দুটা এই বৃত্তের ভিতরে আছে, উপরে আছে নাকি বাইরে আছে? এই বিন্দুটা দিয়ে এই সমীকরণটাকে সিদ্ধ করো, বাম পক্ষটাকে সিদ্ধ করো, দেখবা গ্রেটার দেন জিরো আসছে। কি আসছে? গ্রেটার দেন জিরো। তাহলে অবশ্যই এই বিন্দুটা বৃত্তের বহিস্থ, তাই না? এটা রাফ চিত্র এঁকে নিতে পারো, চাইলে না আঁকলেও হবে, তবে এটা রাফ চিত্র এঁকে নিলে ভালো। মানে এটা বহিস্থ বিন্দু, এই বিন্দুটা কি বহিস্থ বিন্দু, ধরো হচ্ছে পি -4 -3। এবার কি করবা? এই বিন্দু আর কেন্দ্র একদম যোগ করে ওই পাশে বর্ধিত করে দিবা। তাহলে সবচেয়ে কাছের বিন্দু হচ্ছে এইটা, ধরো এ বিন্দু, আর সবচেয়ে দূরের বিন্দু হচ্ছে এইটা বি বিন্দু। তাহলে আমাকে বের করতে হবে নিকটতম দূরত্ব। দেখো নিকটতম দূরত্ব হচ্ছে পি এ, নিকটতম দূরত্ব হচ্ছে পি এ আর দূরতম দূরত্ব হচ্ছে পিবি।
এই দুইটার মান বের করতে বলছে। এবার আমাকে তোমরা আগে বলো এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? এই যে কেন্দ্র, ধরো সি। এই বলো এই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ কত? মনে মনে বাইর করে ফেলবা, মনে মনে। এক্স এর শোককে মাইনাস দুই ভাগ করলে মাইনাস হচ্ছে +4, ওয়াই এর শোককে মাইনাস দুই ভাগ করলে মাইনাস হচ্ছে +3। আর ব্যাসার্ধ এইগুলা কিন্তু এখন লেখার দরকার নাই, এগুলা মনে মনে করা যাবে। রুট ওভার 16 আর 9, 9 9 কাটা, 16 কে বর্গমূল করলে 4 একক। তাহলে এখন দেখো এই বিন্দুটা হচ্ছে 4,3, 4,3, আর এই বৃত্তের ব্যাসার্ধ 4 একক। তাইলে এতটুকু 4, এতটুকু 4। আমাকে তোমরা বলো তো শুধুমাত্র পি এ এতটুকু বের করতে পারলে ম্যাথ শেষ না? বলো, একটু বলো তো। আমার দরকার পি এ এবং পিবি, তোমরাই বলো। পি এ দরকার, পিবি দরকার, তো এতটুকু যদি বাইর করতে পারি তাহলে কাজ শেষ। এখন এটা কেমন বের করবো আমাকে বলো তো, আমি লিখতে পারি কিনা এখানে যে পি এ সমান, চিত্রটা একটু দেখো, চিত্রটা দেখো। পি এ সমান বলতে পারি পিসি মাইনাস এসি। বলো বলো, বলতে পারি যে পি এ সমান পিসি মাইনাস এসি, বলতে পারি। বলো ভাই, পি বিন্দুর স্থানাঙ্কও জানি, সি বিন্দুর স্থানাঙ্কও জানি, তাহলে পিসি বাইর করা তো পানি ভাত। এই বলো পিসি কত? রুট ওভার অফ -4 -4 -8, তাহলে রুট ওভার অফ 8 স্কয়ার করলে 64, প্লাস -3 -6 স্কয়ার করলে 36, তাহলে 64 36 100, 100 কে রুট করলে 10, তাহলে পিসি সমান 10। এটা তো একদম মনে মনে বের করে ফেলা যায়। দেখো ভাইয়া, আমরা পি বিন্দু স্থানাঙ্কও জানি, সি বিন্দু স্থানাঙ্কও জানি, তাহলে পিসি মানে কত? 10। তাহলে পি এ মানে কত? পি এ মানে 10 মাইনাস এসি, এসি মানে তো 4, ব্যাসার্ধের সমান, তাহলে 6 একক। তাহলে দেখো এই যে এটা এতটুকু কত? 6 একক। তাহলে এই যে পি এ নিকটতম দূরত্ব কত? 6 একক, নিকটতম দূরত্ব 6 একক। তাহলে বলো তো পিবি সমান কত হবে? দূরতম দূরত্ব বলো। এতটুকু যদি 6 হয়, এতটুকু কত? 4 আর 4 8, তাহলে 8 আর 6 14। বলো কে কে বুঝছো ভাইয়ারা? এগুলো খুবই সহজ জিনিস, বাচ্চা বাচ্চা ক্লাস 6 এর ম্যাথ এগুলা। কে কে বুঝছো বলো? সবচেয়ে কাছের দূরত্ব হচ্ছে 6 একক, আর দূরের দূরত্ব এই যে পুরাটা 6 4 10 আর 4 14। অথবা তুমি চিন্তা করতে পারো যে পিসি, পিসি হচ্ছে 10 আর এতটুকু 4, তাহলে 10 আর 4 14। একটু বলো তো কে কে বুঝছো? এই পিসি কেমনে 10 আসছে এটা বোঝো না, সর্বনাশটা করছো তুমি ভাই। পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, আর সি তো বৃত্তের কেন্দ্র, এই যে এই বৃত্তের সমীকরণ থেকেই কেন্দ্র বের করে ফেলা যায়। তো এই দুই বিন্দুর দূরত্ব রুট ওভার অফ ভুজ দুইটার বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটি দুইটার বিয়োগফল হোল স্কয়ার, শেষ, 10 একক। ওকে, এইবার তোমাকে বলছে দেখো নিকটতম দূরত্ব এবং দূরতম দূরত্ব বের করো এবং এই বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো তোমার কাছে চাইছে এ বিন্দু এবং বি বিন্দু, এই দুইটার স্থানাঙ্ক। এখন আমাকে তোমরা বলো, আমাকে তোমরা বলো, আমি কি বলতে পারি এ বিন্দুটি পিসি রেখাকে 6:4 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে? এটা সরল লেখার ম্যাথ, যারা সরল লেখা পড়ে না এরা পারবে না বাকি অংশ। আমি আবার বলতেছি, এখন যে এই জিনিসটা লিখবো এটা যারা সরল লেখা পড়ে না ওরা বুঝবে না। আমার কাছে চাইছে এ বিন্দু এবং বি বিন্দুর স্থানাঙ্ক, তো আমি লিখতে পারি দেখো এ বিন্দুটি, এ বিন্দুটি দেখো এ বিন্দুটি, আমি পি বিন্দু স্থানাঙ্কও জানি, সি বিন্দু স্থানাঙ্কও জানি, তো পিসি রেখাকে, পিসি রেখাকে 6:4, দেখো এইদিকে 6 এইদিকে 4, 6:4 এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো ভাইয়া 6:4 যে কথা 2 দিয়ে ভাগ করে দাও, 3:2 একই কথা। তুমি 6:4 লিখো আর 3:2 লিখো, একই কথা। এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাইলে বলো এ বিন্দু স্থানাঙ্ক কি? যারা সরল লেখা পড়ছো
বলো তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে নিচে 3 আর 2 যোগ, নিচে 3 আর 2 যোগ কি হবে m1 x2, এই m1 কি হলো স্মার্ট বোর্ড তো কাজ করতেছে না। এই বাকিটা নিজেরা পারবা না, যারা সরল লেখা পড়ছো স্মার্ট বোর্ড হ্যাং হয়ে গেছে। এই বুঝছো তো, যারা সরল লেখা পড়ছো বলো নিচে m1 প্লাস m2, উপরে m1 x2 প্লাস m2 x1, m1 x2 প্লাস m2 x1, আর কোটির বেলায় m1 y2 প্লাস m2 y1, m1 y2 প্লাস m2 y1। ধুর, এই বাকিটা হাউস ওয়েভ দিয়ে দেই, বলো কে কে পারবে, আমি উত্তর লিখে দিব। একটু শোনো, এ বিন্দুটা কেমন বের করবা বলবা, এ বিন্দুটা পিসি রেখাকে 6:4 এ অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো 6:4 যে কথা, 3:2 একই কথা। আচ্ছা বলো তো এবার বি বিন্দুটা কেমন বের করবা বলো। ধুর, এটা কি হলো আবার, বলো বি বিন্দুর স্থানাঙ্ক কেমন বের করবা বলো। আমি কি বলতে পারি সি বিন্দুটা হচ্ছে এ বি রেখার মধ্যবিন্দু বলো। তো বি বিন্দুটা বহির্বিভক্ত দিয়ে করার দরকার নাই তো, কেন কঠিন বানাবা? তুমি বলবা সি বিন্দু হচ্ছে এ বি রেখার মধ্যবিন্দু, তো তুমি এটাকে ধরো আলফা কমা বিটা, তুমি এটাকে ধরো আলফা কমা বিটা, তাহলে সি বিন্দুটা হচ্ছে এ বি রেখার মধ্যবিন্দু, মধ্যবিন্দু স্থানাঙ্ক দিয়ে করবা, পারবা? দেখো এই যে কেন্দ্রটা, কেন্দ্রটা তো অবশ্যই এ বি রেখার মধ্যবিন্দু, তো এ বিন্দুর স্থানাঙ্ক তুমি পেয়ে গেছো। এবার বি বিন্দুর স্থানাঙ্ককে ধরো আলফা কমা বিটা, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হবে এই দুইটার ভুজ দুইটার যোগফল ডিভাইড বাই 2, সি বিন্দুর কোটি হবে কোটি দুইটার যোগফল ডিভাইড বাই 2, সেখান থেকে তুমি বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবা। ঠিক আছে, ওকে ফাইন। স্মার্ট বোর্ড হ্যাং হয়ে গেছে। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। এই তোমরা কি আজকে ক্লাসে সবগুলো ম্যাথ বুঝছো একটু বলো। যাওয়ার আগে বলে যাও, যারা সরল লেখা পড়ছো তাদের ক্লাসে খুব ইজি লাগতেছে না? আমি আবার বলতেছি, বারবার বলতেছি, কিন্তু যারা সরল রেখা পড়ো নাই তোমরা 4.2 এ ক্লাসগুলো লাইভে কইরো না, বুঝতে অসুবিধা হবে, কনফিডেন্স লো হয়ে যাবে। যদি সরল লেখা অধ্যায়টা কমপ্লিট করার পরে এই ক্লাসগুলো করো, দেখবা সবকিছু একদম মধু 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 লাগতেছে, এত সহজ লাগবে। তো তোমরা আগে সরলরেখাটা কমপ্লিট করে ফেলো ভাইয়া। আগামী সপ্তাহের শুক্রবারে অক্টোবরের 17 তারিখ সরলরেখা অধ্যায়ের মেগা এক্সাম। তো টার্গেট নেও অক্টোবরের 17 তারিখের মধ্যে সরলরেখাটা ভালো মতো কমপ্লিট করতে, এরপর বৃত্ত অধ্যায়ের 4.2 রেকর্ডের দেখে কমপ্লিট করো। তো ঠিক আছে, আজকে ক্লাসটা এ পর্যন্তই। আগামী ক্লাসে আমাদের বৃত্ত অধ্যায় কমপ্লিট হয়ে যাবে। আগামী ক্লাস বুধবার ঠিক রাত 10টায়। তো সবার সাথে দেখা হবে বৃত্ত অধ্যায়ের 9 নম্বর লেকচারে বুধবার ঠিক রাত 10টায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে, টাটা।